হ্যালো এভরিওয়ান, আশা করি অডিও ভিজুয়াল ক্লিয়ার। তো আজকে আমরা FST 2 যেটা অফলাইন মক টেস্ট হয়েছিল তার ফিজিক্স পেপারটা নিয়ে ডিসকাস করব। তো ফটাফট কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করি। ফার্স্ট কোশ্চেন ছিল একটা স্টোনকে প্রজেক্ট করা হয়েছে উইথ 25 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, 25 মিটার পার সেকেন্ড। দেন ও অবশ্যই কীরকমভাবে যাবে, এইভাবে যাবে। এবার বলছে 5 সেকেন্ড নাকি 2 সেকেন্ডস লেটার ও একটা ওয়াল, যেটা কতটা হাইট, 5 মিটার হাইট, এই ওয়াল ক্রস করে। 5 মিটার হাইটের একটা ওয়াল ক্রস করে কত সেকেন্ড পরে? t=2 টাইমে, t=2 টাইমে, t=0তে ওকে থ্রো করা হয়েছে। আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন জানতে চাইছে কত। তো এটা যদি ইউ হয় তাহলে এইদিকে হরিজন্টাল ডিরেকশনে ওর ভেলোসিটি কত? ইউ কস থিটা, আর ভার্টিক্যাল ডিরেকশনে ওর ভেলোসিটি ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। ঠিক, তাহলে ইউ সাইন থিটা ভেলোসিটি নিয়ে ও ওয়াই ডিরেকশনে ডিসপ্লেস কত হয়? 5 মিটার। ওয়াই ডিরেকশন ডিসপ্লেসমেন্ট আমরা যদি লিখি y ইকুয়ালস টু তাহলে ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? তাহলে ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম 5, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, দ্যাট মিনস 25 সাইন থিটা ইন্টু টি এর ভ্যালু 2 সেকেন্ড মাইনাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি মানে 5 ইন্টু 2 স্কোয়ার মানে 4, তারপরে 20 হয়ে গেল। তাহলে এইদিকে চলে আসছে কত? 25 কেটে যাবে পুরো, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। একদম সহজ কোশ্চেন ছিল, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট বলছে রিভার ইজ ফ্লোয়িং টুয়ার্ডস ইস্ট। একটা রিভার কোন দিকে ফ্লো করছে? টুয়ার্ডস ইস্ট ফ্লো করছে। আমরা যেরকম কনভেনশন নিয়ে নিই যে এইদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ অ্যান্ড এদিকে সাউথ। তো কনভেনশন আমাদের কি বলছে? টুয়ার্ডস ইস্ট হচ্ছে রিভারের ভেলোসিটি টুয়ার্ডস ইস্ট, সো দিস ভেলোসিটি অফ রিভার। নেক্সট কি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের বলে দিয়েছে, বোটের ভেলোসিটি কত, বোটের ভেলোসিটি এবং কীভাবে রয়েছে বোটের ভেলোসিটি, যাতে বোটটা রিভার ক্রস করতে পারে ইন শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথে রিভার ক্রস করা মানে কি একদম নদীর এই পার থেকে ডিরেক্টলি ওই পারে যাবে। তো এইটা হবে ওর রেজাল্ট্যান্ট মোশন, এইটা হবে রেজাল্ট্যান্ট মোশন। তাহলে ওকে কোন অ্যাঙ্গেলে যেতে হবে? আমি ধরলাম ও এক্স্যাক্টলি ভার্টিক্যাল ডিরেকশনের সাথে একদম থিটা অ্যাঙ্গেলে ও নৌকা চালাবে। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে নৌকা চালাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই দিকটা হচ্ছে আমার ভিবি অর্থাৎ ভেলোসিটি অফ বোট, যার দুটো কম্পোনেন্ট আমরা পেয়ে যাব। এইদিকে পাবো হচ্ছে ভিবি সাইন থিটা, আর এই দিকে হয়ে যাবে ভিবি কস থিটা, যেটা আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটি হয়ে যাবে, যেটা আমার কি হয়ে যাবে? রেজাল্ট্যান্ট ভেলোসিটি। এবার এই রেজাল্ট্যান্ট ভেলোসিটি নিয়েও রিভার ক্রস করবে। রিভারের উইডথ আমরা ধরে নিচ্ছি কত? ডি। রিভারের উইডথ আমরা ধরে নিচ্ছি ডি। এবার তাহলে ভিবি সাইন থিটা অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হবে ভিআর এর সাথে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ভিআর বাই ভিবি। তো ভিআর কত বলে দিয়েছে? রিভারের ভেলোসিটি বলে দিয়েছে 5 অ্যান্ড বোটের ভেলোসিটি বলা আছে 10, সো এটা হয়ে গেল হাফ। তার মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে কোন অ্যাঙ্গেলে বোট চালাতে হবে? দেখ বলে দিয়েছে 30 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। এই দেখ এইদিকে, তার মানে নর্থ এইদিকে, এই দেখ নর্থ এইদিকে, তার থেকে 30 ডিগ্রি ওয়েস্টে, নর্থ এইদিকে, তার থেকে 30 ডিগ্রি ওয়েস্টে। তার মানে ডেফিনেটলি অপশন এ কারেক্ট। নেক্সট দেখ দ্য ডিরেকশন অফ বোটস ভেলোসিটি ইজ নর্থ ওয়েস্ট। এর নর্থ ওয়েস্ট তো নয়, কারণ নর্থ ওয়েস্ট বা নর্থ ইস্ট এই ভ্যালুগুলো আমরা কখন বলি? যখন অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 45 হয়। বাট এখানে 30 ডিগ্রি, তাহলে এক্স্যাক্টলি নর্থ ওয়েস্ট তো বলতে পারবো না। রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে? দ্যাট মিনস ভিবি কস থিটা কত হবে, যে ভেলোসিটি নিয়ে ও নদীটা পার করছে আর কি। তো ভিবি কস থিটা এটাই হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটি। সো দ্যাট ইজ ভিবি ইকুয়ালস টু 10 কস থিটা কস 30 মানে √3/2, তার মানে এটা চলে আসছে আমার 5√3 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ আমার অপশন সিও কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি ডি কারেক্ট হবে না, তাহলে কোনটা হচ্ছে? এ অ্যান্ড সি কারেক্ট, মানে অপশন 1। ওকে, অপশন 1। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল। আমরা কি জানি? ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া থেকে আমরা পাই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, তাই তো? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দুটোই আমরা ক্যালকুলেট করতে পারি বাই এরিয়া আন্ডার ভি ভার্সেস টি গ্রাফ, তাই তো? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটোই ক্যালকুলেট করতে পারি। ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার সময় মাথায় রাখবো কি? আপার এরিয়া মাইনাস লোয়ার এরিয়া। ডিস্টেন্স ক্যালকুলেট করার সময় আপার এরিয়া প্লাস লোয়ার এরিয়া। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? আপার এরিয়া মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে 6, হাইট হচ্ছে 20, প্লাস লোয়ার এরিয়া কত? হাফ ইন্টু 6 থেকে 9 মানে 3, আর নিচে হচ্ছে 10। তাহলে এখানে কত হয়ে গেল? 2 দিয়ে কাটে 3, 60 প্লাস
15 তাহলে হয়ে গেল আমার 75 মিটার অপশন 3। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমের বি এর মাস কত হলে, বি এর মাস কত জানতে চেয়েছে হলে যাতে এই অবজেক্টটা মুভ করতে শুরু করবে। যদি বি এর মাস আমি এম ধরি তাহলে নিচের দিকে ফোর্স কত, এমজি। এই ফোর্সটাই বেসিক্যালি অবজেক্টটাকে টানবে, কারণ এই ফোর্সটার জন্য সুতোয় টান ক্রিয়েট হবে, সুতোয় টেনশন ক্রিয়েট হবে। সেই টেনশনটাই বেসিক্যালি এই অবজেক্টটাকে, এই অবজেক্ট যেটা বসে আছে সেটাকে এইদিকে টেনে নিয়ে আসবে, তাই তো। তাহলে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করি অ্যাট দ্য লিমিটিং কন্ডিশন, তার মানে টি আর এমজি ইকুয়াল, টি আর এমজি ইকুয়াল, একদম লিমিটিং কন্ডিশন ওয়াইজ টি আর এমজি ইকুয়াল। এবার এই টি এর ভ্যালু, এই টি এর ভ্যালু এখানেও কাজ করছে। এবার এই অবজেক্টটা মুভ করবে কখন, এই অবজেক্টটা মুভ করবে যদি টেনশনের ভ্যালু ফ্রিকশনের লিমিটিং ভ্যালুর থেকে বেশি হয়ে যায়। এই যে সারফেস দিয়ে যখন এই অবজেক্টটা মুভ করতে চাইবে তখন ওকে আটকানোর চেষ্টা করবে কে, স্ট্যাটিক ফ্রিকশন। এবং স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম কতটা অপোজ দেবে, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত স্যার, মিউ ইন্টু এন, যেখানে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এবার নিচের দিকে এটা অবজেক্টটার মাস যদি কত বলে দিয়েছে 10 কেজি, তার মানে নিচের দিকে ফোর্স আসছে 10 ইন্টু জি, মানে আমরা ধরে নিতে পারি জি ইকুয়ালস টু 10, তাহলে 100 নিউটন। তাহলে ওপর দিকে নর্মাল রিয়াকশন সেটাও কত হয়ে যাবে, 100 নিউটনেরই ইকুয়াল হবে, বিকজ এই অবজেক্টটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়ামে আছে, নাও ওপরে যাচ্ছে নাও নিচে নামছে। তাহলে ডেফিনেটলি 100 আর এন ব্যালেন্স হয়ে গিয়ে এন ইকুয়ালস টু চলে আসছে 100, এন ইকুয়ালস টু চলে আসছে 100, ঠিক আছে, নর্মাল রিয়াকশন। তাহলে আমরা এখানে বলবো কি যে এমজির ভ্যালুটা যদি গ্রেটার দ্যান হয়, কার সাথে গ্রেটার দ্যান হয়, কার সাথে, বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয় কার সাথে, এফ লিমিটিংয়ে, তাহলে অবজেক্ট কিন্তু মুভ করবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে এম শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ লিমিটিং মানে মিউ ইন্টু এন, এন এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই জি মানে 10, তো কেটে দিলাম, মিউ ইন্টু 10 মানে 0.20 ইন্টু 10, তার মানে হয়ে যাচ্ছে আমার 0.2 কেজি, 0.2 কেজি। তাহলে আমার মিনিমাম মাস কত হয়ে যাচ্ছে, মিনিমাম মাস হয়ে যাচ্ছে 0.2 কেজি, ওকে, মিনিমাম মাস হয়ে যাচ্ছে 0.2 কেজি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গুলার পজিশন, থিটা গিভেন রয়েছে 2t কিউব মাইনাস 6t স্কোয়ার। আমাদের বার করতে হবে কোন মোমেন্টে অ্যাক্সেলারেশন 0 হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হবে, মানে আলফা 0 হবে। তো সবার আগে ওমেগা ক্যালকুলেট করি, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস 12t। ফার্দার আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করবো বাই ডি ওমেগা বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 12t মাইনাস 12। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কখন 0 হবে, দ্যাট মিনস 12t মাইনাস 12 ইকুয়ালস টু 0 পুট করলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t ইকুয়ালস টু 1, তাহলে t ইকুয়ালস টু 1 সেকেন্ডে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হবে। নেক্সট কোশ্চেনে যাই। এফ ভার্সেস টি গ্রাফ দিয়েছে, এখানে অনেকেই ভুল করতে পারে, ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দিয়েছে, অনেকেই করে কি এফ এর গ্রাফ দেখলেই দুম করে এরিয়া বার করতে শুরু করে, কারণ আমরা জানি এফ ভার্সেস এক্স গ্রাফের এরিয়া থেকে ওয়ার্ক ডান পাওয়া যায়। কিন্তু খেয়াল করে দেখ এটা এক্স দেওয়া নেই, এটা কী দেওয়া রয়েছে, টাইম। তাহলে এইটার কায়দা কী শিখিয়েছিলাম, তোর কাছে যদি এফ ভার্সেস টি গ্রাফ থাকে তার মানে তুই ইন্টিগ্রেশন এফ ডিটি থেকে কী পাবি, এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার এফ ভার্সেস টি গ্রাফ, তাই তো। এবার তাহলে এই যে তোর কাছে গিভেন গ্রাফটা রয়েছে তার এরিয়া থেকে তুই কি পাবি, ইন্টিগ্রেশন এফ ডিটি। এবার এটা মানে কি, এটা মানে কি ওয়ার্ক না, এটা মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, বা যাকে আমরা ইম্পালস বলে থাকি, চেঞ্জ ইন মোমেন্টাম যাকে আমরা ইম্পালস বলে থাকি। এবার চেঞ্জ ইন মোমেন্টাম এই ক্ষেত্রে কত, তুই খেয়াল করে দেখ, চেঞ্জ ইন মোমেন্টাম তুই দেখি ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল, তার মানে ফাইনাল মোমেন্টাম যদি mv হয় মাইনাস 0, তাহলে এটাই হয়ে যাবে আমার চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ইকুয়াল টু এমভি। তাহলে এরিয়াটা কত হচ্ছে হিসেব কর, প্রথমটা হচ্ছে 2 ইন্টু 60, লোয়ার এরিয়া মাইনাস কর, 2 থেকে 3 মানে 1 ইন্টু 20, তাহলে এইটা ইকুয়ালস টু এমভি, তাহলে কত হয়ে যাচ্ছে 60 ইন্টু 2 মানে 120 মাইনাস 20 ইকুয়ালস টু এমভি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এমভি ইকুয়ালস টু 100 অ্যান্ড ভি ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে, এম বলে দিচ্ছে 5 কেজি, তাহলে এটাকে ডিভাইড করলে চলে আসছে 20 মিটার পার সেকেন্ড। নেক্সট, তাহলে তোর ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা জানি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কোত্থেকে পেলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে পেলাম ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা কে। সো ডেল্টা কে ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়ালি তো রেস্টে ছিল, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তাহলে হাফ, এম এর ভ্যালু হচ্ছে আমার 5 আর ভেলোসিটি স্কোয়ার মানে হয়ে যাবে 400, তাহলে এখানে আমার এটা কাটলাম 200, তাহলে এটা চলে আসছে 1000 জুল হয়ে যাচ্ছে আমার ওয়ার্ক ডান, ওকে।
নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে 10 কেজি বল, আচ্ছা একটা বল ড্রপ করা হয়েছে কত হাইট থেকে, 25 সেন্টিমিটার হাইট থেকে একটা অবজেক্টকে ড্রপ করা হয়েছে, ঠিক আছে। এইচ ইকুয়ালস টু বা এইচ নট ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। এবার যখন ও ফার্দার জাম্প করে উঠেছে, কতটা উঠেছে, ও পুরো উঠতে পারেনি। তার মানে কলিশনটা কীরকম, সারফেসের সাথে কলিশনটা কীরকম, সারফেসের সাথে কলিশনটা হয়েছে ইনইলাস্টিক কলিশন, যেখানে ওর কাইনেটিক এনার্জি কিছুটা লুজ হয়েছে এবং তার জন্যই ও কিন্তু পুরো হাইট আবার আগের মতো উঠতে পারেনি। কতটা উঠেছে, 4 সেন্টিমিটার উঠেছে। এবার এই দুটো হাইটের মধ্যে রিলেশন কি আমরা জানি, যদি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই হয় তাহলে H1 ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইচ নট, তাই না। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে H1 বাই এইচ নট। তো H1 এর জায়গায় বসাচ্ছি 4, এখানে বসাচ্ছি 25, তাহলে ই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2/5 মানে কত, 0.4 হয়ে যাবে অ্যান্সার, 0.4 হয়ে যাবে অ্যান্সার, দ্যাট মিনস অপশন 3। নেক্সট, এটা দুটো টেনশনের রেশিও বার করতে বলছে, দুটো টেনশনের স্ট্রিংয়ের রেশিও বার করতে বলছে। তো যেহেতু এটা হরিজন্টাল রয়েছে, একদম রোটেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে আমি বলতেই পারি যে টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট অন দ্য রড, যে কোনো পয়েন্টের অ্যাবাউট টর্ক আমি যদি নিই তাহলে নেট টর্ক কত হবে, 0 হবে। এটা কি বলছে, রোটেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে অবজেক্টটা, রোটেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে আমি যে কোনো পয়েন্টের অ্যাবাউট যেহেতু টর্ক নিতে পারি, আমি সেন্টার অফ মাসের অ্যাবাউট টর্ক নিই, বিকজ এখানে বলেই দেওয়া আছে যে অবজেক্টটা একটা ইউনিফর্ম রড। তো অবজেক্ট যদি ইউনিফর্ম রড হয়, তার সেন্টার থেকে একদম মিড পয়েন্ট থেকে এর ওয়েট কাজ করবে, দ্যাট ইজ mg। এখানে বলেই দেওয়া আছে মাস m। তো আমরা যদি এই পয়েন্টের অ্যাবাউট এক্স্যাক্টলি টর্ক নেট অ্যাবাউট mg, ঠিক আছে, অ্যাবাউট সেন্টার অফ মাস আমরা যদি টর্ক নিই, তাহলে কত টর্ক হচ্ছে, ফার্স্টে খেয়াল কর টর্কের ডিরেকশন কি। এই ফোর্সটা ওপরের দিকে কাজ করছে, T1টা ওপরের দিকে, আর এখানেও T2 ওপরের দিকে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট থেকেই, অর্থাৎ ফিক্সড পিভট পয়েন্ট থেকে, এটাকে আমরা পিভট ধরেছি তো, মানে যে পয়েন্টের অ্যাবাউট টর্ক বার করছি, তো তার রেসপেক্টে এই বসা, হাত বসা এই, তাহলে ওপর দিকে চলে এলো এটা টর্ক, তার মানে কি এটা ক্লকওয়াইজ টর্ক। আর এটার জন্য এই হাত বসালাম এই, তাহলে এটা কি চলে এলো, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। তাহলে একটা টর্ক ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো ব্যালেন্স হবে। তাহলে টর্ক ক্লকওয়াইজ ইকুয়ালস টু টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ, তবেই তো গিয়ে দুটো 0 হবে, কারণ অপোজিট ডিরেকশন টর্ক তো বুঝতেই পারছি। তো ভ্যালু যদি সেম হয় তবেই গিয়ে ক্যান্সেল আউট হয়ে নেট টর্ক 0 হবে। তো ক্লকওয়াইজ টর্ক কত, ক্লকওয়াইজ টর্ক হচ্ছে T1 এর জন্য কত হবে, তাহলে T1 ইন্টু এই ডিস্টেন্সটা। এবার এই ডিস্টেন্সটা কত দেখতো, দেখ এই টোটাল ডিস্টেন্সটা কত হবে, আমি যদি বলি তোকে এই টোটাল ডিস্টেন্সটা একদম এন্ড থেকে সেন্টার অফ মাস অবধি, দেখ এটা রডটা কি বলেছে, ইউনিফর্ম রড, তার মানে সেন্টার অফ মাস এক্স্যাক্টলি মিডিলে থাকবে, অর্থাৎ L/2। আর এই ডিস্টেন্সটা কত, এখান থেকে খেয়াল কর, এইটা হচ্ছে 3L/4, তার মানে এইটুকু পার্ট কত হয়ে গেল, টোটাল লেন্থ L, তার থেকে 3L/4 মাইনাস করলে এটা হয়ে যাবে L/4, এটা হয়ে যাবে L/4। তাহলে এইটুকু কত, বাকি লেন্থটুকু কত হয়ে গেল, এইটা, এটা কত, এইটুকু পার্ট L/2, এটা L/4, তাহলে বাকিটাও L/4, অর্ধেক, এটা L/4 হয়ে গেল। আর এইটুকু পার্ট তো অবশ্যই L/2, অবশ্যই এটা L/2, হাফ লেন্থ। তাহলে দেখ দুটো ফোর্স থেকেই তুই পিভট অবধি ডিস্টেন্স পেয়ে গেছিস, তো ডিরেক্ট লেখ এবার। তাহলে L/4 ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজের জন্য T2 ইন্টু L/2, দেখ কত সহজে তোর অ্যান্সার বেরিয়ে যাবে। L কেটে দে, তাহলে T1/T2 ইকুয়ালস টু 4/2, দ্যাট ইজ ইকুয়াল টু 2:1, তার মানে অপশন হয়ে যাচ্ছে 3, অপশন হয়ে যাচ্ছে কোথাও 3। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে দ্য রেশিও অফ রেডাই অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা কি স্যার, I ইকুয়ালস টু mk²। তাহলে m দুটো ক্ষেত্রেই সেম বলে দিয়েছে, তাহলে মানে k² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I, তাহলে k প্রপোর্শনাল টু রুট আন্ডার I। আবার যে কোনো অবজেক্ট, এই দেখ এখানে যে দুটো অবজেক্টের কথা বলেছে তারা কি রোল করে, একদম তারা রোল করে, অর্থাৎ সার্কুলার রিংও রোল করে, আবার এদিকে সার্কুলার ডিস্ক এরাও রোল করে। তো যারা রোল করে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কীভাবে লিখি, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়াকে লিখি গামা mr², তাই না, গামা mr², যেখানে m হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অবজেক্ট, অ্যান্ড গামা হচ্ছে ওই mr² যে কোফিশিয়েন্টগুলো থাকে, যেরকম ধর রিংয়ের ক্ষেত্রে বা হলো সিলিন্ডারের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে 1, ডিস্ক বা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে হাফ, হলো স্ফিয়ারের ক্ষেত্রে 2/3, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে 2/5। তো এই সমস্ত অবজেক্টগুলোই রোল করে। তো ওই যে কোফিশিয়েন্টটা যেটা থাকে 1, হাফ, 2/3, 2/5, সেইগুলো হচ্ছে গামা। তাহলে দেখ এই দুটোর ক্ষেত্রে কি বলেছে, মাসও সেম, ইচ অফ মাস সেম, অ্যান্ড রেডিয়াস সেম মাস, তার মানে mr² কনস্ট্যান্ট, তার মানে কে ডিরেক্টলি প্রপোর্শনাল টু হয়ে গেল রুট গামা। আমি কি তোকে গামার ভ্যালুগুলো ইউজ করা শিখিয়ে দিয়েছিলাম একদম, তাহলে তো এটা স্যার ইজিলি হয়ে যাবে। তাহলে কে ডিস্ক, প্রথমে আছে ডিস্ক, তারপর রিং, তাহলে দুটো রেশিও কত হয়ে যাচ্ছে,
ডিস্কের ক্ষেত্রে কত হবে আমি এক্ষুনি বললাম হাফ, আর রিংয়ের ক্ষেত্রে 1, তাহলে কত হয়ে গেল 1/√2, 1/√2, তাহলে 1/√2 অর্থাৎ অপশন 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই, রিং অ্যান্ড ডিস্ক হ্যাভ সেম মাস রোল উইদাউট স্লিপিং। উইদাউট স্লিপিং যখন রোল করছে ওদের সেম ভেলোসিটি ভি আছে, সেম ভেলোসিটি ভি আছে, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি রিংয়ের হচ্ছে এত, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি ডিস্কের কত হবে? আচ্ছা, তাহলে টোটাল কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি? যখন কোনো অবজেক্ট রোল করে তখনও দুটো মোশনই থাকে, ট্রান্সলেশন প্লাস রোটেশন, দুটো মোশনই ওর থাকবে। তো এই দুটো মোশনের জন্য টোটাল কাইনেটিক এনার্জি কত লিখবো আমি? হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলাটা শিখিয়ে দিয়েছিলাম, ইভেন অফলাইন ক্লাসও আমি বলেছিলাম ভালো করে এই ফর্মুলাটা মনে রাখতে, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস গামা। তোর আলাদা করে হাফ আই ওমেগা স্কোয়ার অ্যাড করার দরকার নেই, ডিরেক্ট এই ফর্মুলাটা আমি শিখিয়ে দিয়েছিলাম। তাহলে এখান থেকে তুই দেখতেই পাচ্ছিস দুটোর যেহেতু মাস সেম বলেছে, ঠিক আছে, সেম মাস, অ্যান্ড দুটোরই যেহেতু সেম লিনিয়ার স্পিড বলে দিয়েছে ভি, সেম লিনিয়ার ভেলোসিটি ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার পুরোটাই কনস্ট্যান্ট। তার মানে টোটাল কাইনেটিক এনার্জি যেটা, সেটা কার সাথে প্রপোর্শনাল হয়ে গেল? 1 প্লাস গামার সাথে, 1 প্লাস গামার সাথে প্রপোর্শনাল। দ্যাট মিনস আমি লিখব কে ডিস্ক, কে ডিস্ক, কে ডিস্ক বাই কে রিং, কে ডিস্ক বাই কে রিং, দ্যাট ইজ ইকুয়াল টু, ডিস্কের জন্য 1 প্লাস গামা কত হবে? 1 প্লাস হাফ, আর রিংয়ের জন্য 1 প্লাস 1, তাহলে উপরে চলে এলো 3/2, নিচে হয়ে গেল 2, তাহলে তোর অ্যান্সার চলে এলো 3/4। অ্যান্সার এটা নয়, অ্যাকচুয়ালি আমাদের কি ডিস্কের জন্য কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো ডিস্কের জন্য কে ডিস্ক ইকুয়ালস টু, তাহলে 3/4, কে রিংটাকে এপাশে নিয়ে আয়, কে রিংয়ের ভ্যালু বলে দিয়েছে 8, তাহলে কত হয়ে গেল? 4 8 কেটে 2, 3 × 2 6 জুল, 6 জুল হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে উইথ হোয়াট অ্যাঙ্গুলার ভেলোসিটি আর্থ শুড স্পিন। আচ্ছা, আর্থ কত অ্যাঙ্গুলার ভেলোসিটি স্পিন করলে একটা বডি যে 37 ডিগ্রি ল্যাটিটিউডে আছে সে ওয়েটলেস হয়ে যাবে? তো রোটেশনের জন্য, আর্থের রোটেশনের জন্য জি এর যে ভ্যারিয়েশন হয় দ্যাট ইজ জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে যদি ওয়েটলেস হতে হয় তার মানে কি জি ড্যাশ বা এফেক্টিভ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা 0 হবে, জি ড্যাশ ইকুয়াল টু 0 হবে। তো জি ড্যাশ ইকুয়ালস টু 0 মানে জি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ল্যামডার ভ্যালু তোকে বলে দিচ্ছে 37 ডিগ্রি, তাহলে এখান থেকে তুই ওমেগার ভ্যালু কত পেয়ে যাচ্ছিস? ওমেগার ভ্যালু পেয়ে যাচ্ছিস রুট আন্ডার জি বাই আর কস স্কোয়ার ল্যামডা। এখন দেখ কস 37 এর ভ্যালু কত? স্যার কস 37 এর ভ্যালু হচ্ছে 4/5, 4/5, তার স্কোয়ার যদি করে দিই তাহলে কত আসছে? তার স্কোয়ার যদি করে দিই 16/5টাকে ওপরে তুলে দে 25, ঠিক আছে 25, তাহলে তোর অ্যান্সার কত চলে আসছে? 5টাকে বাইরে বার কর, 5/4, আর রুটের মধ্যে থাকছে জি আপন আর, রুটের মধ্যে থাকছে জি আপন আর, 5/4 রুট আন্ডার জি বাই আর, অর্থাৎ অপশন 1। নেক্সট, এ স্যাটেলাইট উইথ মাস এত, সে অ্যাঙ্গুলার মোমেন্টাম এত বলে দিয়েছে, কত রেটে, দ্য রেট অ্যাট হুইচ এরিয়া ইজ বিং সোয়েপ্ট। তো ইলিপ্টিক্যাল অরবিটে যখন মুভিং ইন ইলিপ্টিক্যাল অরবিটে যখন কোনো একটা স্যাটেলাইট মুভ করছে বা প্ল্যানেট মুভ করছে, সে পার ইউনিট টাইমে কতটা এরিয়া সোয়েপ্ট করে সেটাকে আমরা কীভাবে লিখি? ডিএ বাই ডিটি, তাই না? দ্যাট ইজ ইকুয়ালস টু এরিয়াল ভেলোসিটি, অর্থাৎ পার ইউনিট টাইমে কতটা এরিয়া সোয়েপ্ট করছে। তো ডিএ বাই ডিটি এক্সাক্ট এক্সপ্রেশন কী হয়? L/2m। এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড এম হচ্ছে যে রোটেট করছে, সেটা প্ল্যানেট হতে পারে, সেটা স্যাটেলাইট হতে পারে, তার মাস। তো এর ভ্যালু আমাদের বলা আছে 2 × 10⁻12, আর মাস কত বলা আছে? 2000 কেজি, মানে 2 × 10⁻3, তাহলে 2 টাটা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, তাহলে 1/2, তার মানে 0.5, আর 10 পাওয়ার কত হয়ে যাচ্ছে? 10 পাওয়ার হয়ে যাচ্ছে 3, 12, তার মানে 9, তাহলে এখান থেকে আমি যদি 5 লিখি তাহলে 10 পাওয়ার হয়ে যাবে 8, 5 লিখলে 10 পাওয়ার 8, দ্যাট ইজ অপশন 3, দ্যাট ইজ অপশন 3। নেক্সট কোশ্চেন যাই, অ্যাসারশন রিজন জিজ্ঞেস করেছে কি? when battery remains connected electric potential energy will increase। ব্যাটারি যখন কানেক্ট আছে ক্যাপাসিটরের সঙ্গে, ব্যাটারি যখন কানেক্ট আছে, তো ব্যাটারি কি চাইবে? কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে চাইবে। এই জিনিসগুলো আমি খুব ভালো করে ম্যারাথনে বুঝিয়েছি, এভরিথিং অফলাইন ক্লাসে বুঝিয়েছি আবার, এবং ক্লাসে তো নর্মাল করানোই হয়েছে বিভৎসভাবে। তো ব্যাটারি যখন কানেক্ট আছে, আমি ডাইইলেকট্রিক ইনসার্ট করাই বা না করাই, ব্যাটারি কী করবে? একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেনটেন করবে। তো কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেনটেন করবে, ভালো কথা। বাট যেই আমি ডাইইলেকট্রিক ইনসার্ট করে দিলাম, তাহলে ক্যাপাসিটেন্স এখন কী হবে? ক্যাপাসিটেন্স কী হবে? কে টাইমস হয়ে যাবে, ক্যাপাসিটেন্স হয়ে যাবে কে টাইমস। এটা আবার কিন্তু ডিপেন্ড করে না যে তুই ব্যাটারি কানেক্ট করেছিস কি করিসনি, ও ডিপেন্ড করে যে আমি ডাইইলেকট্রিক ইনসার্ট করছি কি করছি না। তাহলে আমরা জানি কিউ ইকুয়ালস টু কি? সি ইন্টু ভি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। তো সি ভি যদি হয় তাহলে ভি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অটোমেটিক্যালি কিউ প্রপোর্শনাল টু সি, অটোমেটিক্যালি কিউ প্রপোর্শনাল টু সি, মানে চার্জও ডেফিনেটলি পাল্টাবে। চার্জ কত হয়ে যাবে? কিউ ড্যাশ ইকুয়ালস টু কে টাইমস অফ ইনিশিয়াল চার্জ, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি জানতে চেয়েছে?
ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে কিনা, তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার লেগ, হাফ সি ভি স্কোয়ার লেগ। দেখ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যেহেতু বলেছে আমরা এখান থেকে লিখতেই পারবো সরাসরি যে ইউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি, তাহলে সি যেহেতু বাড়ছে তাহলে ডেফিনেটলি পোটেনশিয়াল এনার্জিও বাড়বে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ, একদম ঠিক আছে। নেক্সট কি, when battery remains connected charges on capacitor remains same, বাট আমরা দেখলাম কি চার্জ কিন্তু বেড়েছে, চার্জ বেড়েছে, তো চার্জ কখনোই সেম থাকেনি, চার্জ কখন সেম থাকবে, যদি আমি ব্যাটারি ডিসকানেক্ট করে দিতাম, অর্থাৎ ক্যাপাসিটারকে আমি আইসোলেট করে দিতাম জাস্ট লাইক দিস, তো ওপেন সার্কিট হয়ে গেল মানে চার্জ আর ফ্লো করবে না, তো সেক্ষেত্রে আমি ডাইইলেকট্রিক ইনসার্ট করি না করি ম্যাটার করে না, চার্জ কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাহলে ব্যাটারি ডিসকানেক্টেড থাকলে চার্জ কনস্ট্যান্ট থাকবে, আদারওয়াইজ থাকবে না। তাহলে এখানে কোনটা অপশন হচ্ছে, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, মানে অপশন 3। নেক্সট কি, এই তিনটে ক্যাপাসিটারে আমাদের চার্জের রেশিও বার করতে হবে, তো ফটাফট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করে, এই দুটো প্যারালালে রয়েছে, তাহলে এই দুটো মিলে টোটাল কত হবে, এই দুটো মিলে টোটাল কত হয়ে যাবে, প্যারালালে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অ্যাড হয়, তাহলে C1 প্লাস C2 বললে কত আসবে, 12 প্লাস 8 মানে 20 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তার সাথে এটা রয়েছে কিসে, সিরিজে, তার মানে সি ইকুইভ্যালেন্ট কত চলে আসবে, 5 ইন্টু 20 বাই 5 প্লাস 20, তো 5 প্লাস 20 করলে হচ্ছে 25, 5 দিয়ে কাটলাম তাহলে 4, ঠিক আছে, এটা হয়ে গেল 4, তাহলে 4 মাইক্রোফ্যারাড হলে তাহলে টোটাল চার্জ কত, স্যার টোটাল চার্জ হয়ে যাবে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, সি এর জায়গায় লিখবো সি ইকুইভ্যালেন্ট ইন্টু টোটাল পোটেনশিয়াল যেটা দেওয়া হয়েছে, তাহলে এখানে চলে আসে 4 ইন্টু 25 মানে 100 মাইক্রোকুলম। এবার এই 100 মাইক্রোকুলম তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে, যেহেতু এটা একদম ব্যাটারির সঙ্গে সরাসরি সিরিজে আছে, তাহলে পুরো 100 মাইক্রোকুলম এ পাবে, কোনো সমস্যা নেই, তার মানে কিউ অফ এ সেটা হয়ে যাচ্ছে 100 মাইক্রোকুলম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার বাকিটা কী হবে, ডিস্ট্রিবিউট হবে, আবার 100 ফ্লো হবে, 100 ফ্লো হওয়ার সময় এবার এই দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, যেরকম কারেন্ট ডিস্ট্রিবিউট হবে এই দুটো ব্রাঞ্চে, সেরকমভাবে চার্জটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। এবার চার্জ কীভাবে ডিস্ট্রিবিউট হয়, আমরা জানি যখন দুটো ক্যাপাসিটার প্যারালালে থাকে তখন তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্স থাকে, অর্থাৎ বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্স, তার মানে ভিবি ইকুয়ালস টু ভিসি, দেয়ারফোর চার্জ কি হবে, কিউবি ইজ টু কিউসি ইকুয়াল টু কি লিখবো, দেখ পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলা থেকে আমরা কি লিখবো, ভি যদি কনস্ট্যান্ট তাহলে কিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি, তার মানে এটা হয়ে যাবে সিবি ইজ টু সি অফ সি, কত হচ্ছে তাহলে সিবি মানে হচ্ছে 8 ইজ টু 12, তার মানে 4 দিয়ে কাটলে 2:3, তাহলে কিউবি কত হয়ে গেল, কিউবি হয়ে গেল 2/2 প্লাস 3, আর টোটাল কতটা চার্জ ডিস্ট্রিবিউট হবে, দেখ এখান থেকে চার্জ ফ্লো যেটা হচ্ছে সেটা হচ্ছে 100, সেই 100 এর মধ্যে গেছে গিয়ে এবার তারপর এই ব্রাঞ্চে এই জাংশনে এসে 100 এবার দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কি 100, দ্যাট ইজ 100, তাহলে 2/5 দিয়ে কাটলে 20, এখানে চলে আসে তাহলে 40 মাইক্রোকুলম, কিউসি ইকুয়ালস টু কত হয়ে যাবে, কিউসি ইকুয়ালস টু 40, 100 থেকে মাইনাস করে দে, কারণ টোটাল 100ই দুজনের মধ্যে ডিভাইড হয়েছে, একজন পেয়েছে 40, তাহলে আরেকজন ডেফিনেটলি 100 মাইনাস 40 মানে 60 পাবে, এর জন্য তোর আর এক্সট্রা মাথায় চাপ নেওয়ার দরকার নেই। তাহলে এবার তুই তিনটে রেশিও করে দে, কর, কিউএ ইজ টু কিউবি ইজ টু কিউসি, কত হবে তাহলে 100 ইজ টু 40 ইজ টু 60, 100, তাহলে 0 0 কেটে দিলাম, 10 ইজ টু 4 ইজ টু 6, আবার 2 দিয়ে কাটলে 5 ইজ টু 2 ইজ টু 3, এটা হয়ে যাবে অ্যান্সার 5 ইজ টু 2 ইজ টু 3 মানে অপশন 1। নেক্সট দেখ কনসেন্ট্রিক হলো স্ফিয়ার বলেছে, রেড আই স্মল আর ক্যাপিটাল আর চার্জ কিউ ডিস্ট্রিবিউটেড সাজ সারফেস ডেন্সিটি আর দ্য সেম, সারফেস চার্জ ডেন্সিটি সেম আছে, ঠিক আছে, পোটেনশিয়াল অ্যাট দেয়ার কমন সেন্টার, আচ্ছা খুব ভালো কথা, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সেম মানে সিগমা ইকুয়ালস টু আমি লিখতে পারি সিগমা ইকুয়ালস টু লিখবো কত, Q1 ডিভাইডেড বাই প্রথমটার জন্য কি লিখবো 4 পাই কোনটার কনসেন্ট্রিক হলো স্ফিয়ার অফ রেড আই স্মল আর অ্যান্ড ক্যাপিটাল আর, যেখানে স্মল আর হচ্ছে ছোট না ক্যাপিটাল আর হুইচ ইজ লেস দ্যান স্মল আর, তার মানে ভেতরেরটা যদি আমি ভাবি ভেতরেরটায় Q1 আছে, আমি ধরে নিচ্ছি এরকম, এই একটা বাইরের স্ফিয়ার একটা ভেতরের স্ফিয়ার, ভেতরেরটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর বাইরেরটা রেডিয়াস হচ্ছে স্মল আর, ঠিক আছে, এটার মধ্যে চার্জ আছে Q1, বাইরেরটার মধ্যে চার্জ আছে Q2, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি যখন লিখবো 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু Q2 বাই 4 পাই স্মল আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমি Q1 বাই Q2 একটা রেশিও পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার,
এবার কি জানতে চাইছে, পোটেনশিয়াল অ্যাট দেয়ার কমন সেন্টার উইল বি, পোটেনশিয়াল অ্যাট দেয়ার কমন সেন্টার, ওদের কমন সেন্টারে পোটেনশিয়াল কত হবে। তো কমন সেন্টারে পোটেনশিয়াল কত হবে, ফার্স্ট এটার জন্য পোটেনশিয়াল দেখবো, Q1 এর জন্য, Q1 এর জন্য পোটেনশিয়াল কত হবে, তাহলে V net ইকুয়ালস টু Q1 এর জন্য পোটেনশিয়াল কত হবে, KQ1 বাই রেডিয়াস, KQ1 বাই রেডিয়াস প্লাস বড়টার জন্য পোটেনশিয়াল KQ2 বাই রেডিয়াস, KQ2 বাই রেডিয়াস। তাহলে এখান থেকে এবার একটা কাজ করতে হবে কি, কেটাই কমন নিয়ে আমি 1/4πε0 লাগিয়ে দিই, Q1 বাই R1 সরি Q1 বাই R প্লাস Q2 বাই স্মল r, Q2 বাই স্মল r। এবার কি কাজ হবে, এবার কি কাজ হবে, Q1 বাই Q2 দেখ আমার কাছে R² বাই R² রয়েছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারি, Q1 আর Q2 ভ্যালুটাও ক্যালকুলেট করে নিতে পারি, Q1 আর Q2 ভ্যালুটাও অ্যাকচুয়ালি কিন্তু আমি ক্যালকুলেট করে নিতে পারি। দেখ টোটাল চার্জ কত বলেছিল আমাদের, Q, টোটাল চার্জ বলেছিল Q। তাহলে একটা কাজ করতে পারি, আমি Q1 ডিরেক্টলি লিখতে পারি কিভাবে, R² বাই R² প্লাস স্মল r², একদম আনুপাতিক ভাগার বা প্রপোর্শনেট হিসাব, তাই তো, প্রপোর্শনেট হিসাব, টোটাল চার্জ Q, এটা লিখে দিলাম। তাহলে এইটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, এটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে 1/4πε0, ঠিক আছে। তাহলে Q1 এর জায়গায় আমি এটা বসাই, R² বাই R² প্লাস স্মল r² ইন্টু Q, আর নিচে একটা আর আছে, এই যে নিচে আরটা ছিল আছে, প্লাস Q2 জায়গায় কত লিখবো স্যার, Q2 জায়গায় ডিরেক্টলি আমি Q2 জায়গায় কি লিখবো, Q2 ইকুয়ালস টু তাহলে কত হবে, Q2 ইকুয়ালস টু স্মল r² ডিভাইডেড বাই R² প্লাস R², একই প্রপোর্শনাল হিসাব করে ইন্টু Q। তাহলে এটাতেও তাই লিখি, স্মল r² বাই R² প্লাস R² ইন্টু Q, আর নিচে ডিভাইডেড বাই এর এক স্মল আর আছে একটা, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা, 1/4πε0, এখান থেকে একটা করে আর কেটে যাবে, ঠিক আছে। তাহলে Qও কমন চলে আসছে বাইরে, Q কমন চলে আসছে, R² প্লাস R² কমন চলে আসছে, এখান থেকে একটা আর পড়ে থাকছে শুধু, তাহলে ওপরে পড়ে থাকছে R প্লাস স্মল r, আর নিচে থাকছে R² প্লাস R²। দেখতো এরকম কোনো অপশন আছে কিনা, এরকম কোনো অপশন আছে কিনা, Q R প্লাস R বাই R² প্লাস R² 4πε0, অর্থাৎ অপশন 4, ঠিক আছে। অপশন কত হবে, 4 হবে। চল নেক্সট, সেল অফ EMF E and internal resistance R is connected across external resistance NR। আচ্ছা ভালো কথা, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে NR আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির সেটা হচ্ছে স্মল r, এটা হচ্ছে E। তাহলে বলছে রেশিও অফ টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স টু EMF, তার মানে V ইজ টু E বার করতে হবে। তো V ইকুয়ালস টু আমরা জানি কি E মাইনাস IR, তাই তো, E মাইনাস IR, কারণ এটা চার্জিং মোডে রয়েছে, কোনো এক্সটার্নাল সোর্স নেই, শুধু একটাই ব্যাটারি রয়েছে, তাহলে V ইকুয়ালস টু E মাইনাস I। তাহলে V ইকুয়ালস টু E মাইনাস কারেন্টের ভ্যালু কত হবে স্যার, টোটাল পোটেনশিয়াল বাই টোটাল রেজিস্ট্যান্স NR প্লাস R, তার মানে N প্লাস 1 ইন্টু R বাই NR প্লাস R, তাহলে N প্লাস 1 ইন্টু R, এর সঙ্গে একটা R মাল্টিপ্লাই আছে, তো আর কে উড়িয়ে দে, তাহলে এখান থেকে E কমন চলে এলো, তাহলে V বাই E অটোমেটিক্যালি চলে আসছে কত, দেখ 1 মাইনাস 1 বাই N প্লাস 1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে নিচে আসছে N প্লাস 1, আর ওপরে আসছে N প্লাস 1 মাইনাস 1 হয়ে গিয়ে তাহলে শুধু N, তাহলে N বাই N প্লাস 1 মানে অপশন 3 কারেক্ট। নেক্সট দেখ, ইন দ্য গিভেন সার্কিট দ্য টোটাল পাওয়ার লস ইজ 10 ওয়াট, টোটাল পাওয়ার লস 10 ওয়াট, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। আচ্ছা তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত স্যার, সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6 আর 3 প্যারালালে আছে, তাহলে 6 × 3 বাই 6 প্লাস 3, তার সঙ্গে আর রেজিস্ট্যান্স সিরিজে, এইটা হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে 3 × 18 বাই 9, তার মানে 2 প্লাস আর, তাহলে আমার পাওয়ার কত হবে, পাওয়ার ডিসিপেশন ইকুয়ালস টু V² বাই আর ইকুইভ্যালেন্ট, V² বাই আর ইকুইভ্যালেন্ট, পাওয়ারের জায়গায় কত বসাও, পাওয়ার বলেছে আমাদের 10 ওয়াট বলে দিয়েছে, তাহলে 10 ইকুয়ালস টু V² মানে কত হচ্ছে 10² মানে 100 ডিভাইডেড বাই 2 প্লাস আর, কাটলো, তাহলে 2 প্লাস আর ইকুয়ালস টু 10, তাহলে আর ইকুয়ালস টু 2 প্লাস আর ইকুয়ালস টু 10, তাহলে আর ইকুয়ালস টু 8 ওহম, আর ইকুয়ালস টু 8 ওহম, ঠিক আছে, আর ইকুয়ালস টু 8 ওহম। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে কি এই সার্কিটে এ আর ডি পয়েন্টের মধ্যে, এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে। আমরা স্টেপ বাই স্টেপ আসি। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করছে, দ্যাট মিনস
লেফটের পয়েন্টগুলো হায়ার পোটেনশিয়াল আছে, রাইটের পয়েন্টগুলো লোয়ার পোটেনশিয়াল আছে। এটা প্রথম আইডিয়া হলো। তাহলে কি লেফটের পয়েন্ট আছে হায়ার পোটেনশিয়ালে, রাইটের পয়েন্ট লোয়ার পোটেনশিয়ালে আছে, ঠিক আছে। এইটুকু শুধু আইডিয়া হলো। এবার করবো, দেখ আমরা যদি একটু বুদ্ধি লাগাই তাহলে কিন্তু আমাদের পুরোটা সলভ করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখ ভি এ 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, ভাই এমনি বাতিল হয়ে গেল। এই হায়ার পোটেনশিয়ালে থাকবে, কারেন্ট এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তো এইটা হতে পারে, এইটা হতে পারে, এটাও হতে পারে। তার মানে সোজা কথা, আমি যদি এর পোটেনশিয়ালটা বার করে নিতে পারি তাহলে কিন্তু আমার একটা কাজ হয়ে যাবে, তাই না? এর পোটেনশিয়ালটা বার করতে পারলে কাজ হয়ে যাবে। কপাল খারাপ হবে যদি এ 3 বেরোয়, তাহলে আমাকে ডিটাও ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। বাট এ 2 বেরোলে তো মিটেই গেল। তো এর পোটেনশিয়ালটা ক্যালকুলেট করি। দেখ আমাদের একটা সুন্দর কাজ বলে দিয়েছে, বলেছে পোটেনশিয়াল অফ বি 0, তো এইটার পোটেনশিয়াল 0, ভিবি 0, তাই না? ভিবি 0 এটা বলে দিয়েছে। দেখ আমাদের বলছি তো অঙ্ক লেন্দি নয়, আমরা একটু ভাবি বলে বেশি লেন্দি লাগে। দেখ এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? স্যার এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট যদি হয়, এখানে 0, দেখ এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স 2 ভোল্ট, এটা 0, তাহলে এটা অবশ্যই 2 ভোল্ট হবে। ব্যাস গল্প শেষ হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে, লে কত, একটু দিমাগ লাগা শুধু তাহলেই হবে। A galvanometer has resistance 50 ohm and its full scale deflection current is 50 milliampere. তো full scale deflection এর যে কারেন্টের জন্য ফুল স্কেল ডিফ্লেকশন হয়, দ্যাট ইজ আ ম্যাক্সিমাম কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, ম্যাক্সিমাম কারেন্ট থ্রু গ্যালভানোমিটার। হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স টু মেজার দ্য পোটেনশিয়াল 100 ভোল্ট? আচ্ছা, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ড্রপ কত? তাহলে আইজি ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি। তাহলে 50 মিলি মানে 50/1000 ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম, ঠিক আছে। তাহলে 0 0 0 0 উড়ে গেল, 25/10, তার মানে 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট। আমার কত চাই? 100 ভোল্ট, আমার চাই 100 ভোল্ট। তাহলে V/VG কত? এটা V/VG দ্যাট ইজ ইকুয়াল টু N, মানে আমি N কত টাইমস আমি ভোল্টেজ ইনক্রিজ করতে চাই। তাহলে V হচ্ছে কি আমার 100/2.5, তাই তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2.5 মানে 40, তাহলে এন এর ভ্যালু 40 হয়ে গেল। তাহলে রিকোয়ার্ড রেজিস্ট্যান্স, আমি যদি ভোল্টেজ বেশি মেজার করতে চাই, আমায় কী করতে হয়? সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। তো সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয়? ফর্মুলা n-1 ইন্টু জি, n-1 ইন্টু জি মানে 39 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে আমার 50 ওহম, জি এর ভ্যালু হচ্ছে 50 ওহম। তাহলে ডিরেক্ট মাল্টিপ্লাই কর, 1950 ওহম, 1950 ওহম, ডাইরেক্ট অ্যান্সার 2, ঠিক আছে। নেক্সট দেখ, as an electron velocity, ইলেকট্রনের ভেলোসিটি এত সাবজেক্টেড টু ম্যাগনেটিক ফিল্ড ফোর্সে, তাহলে কি হবে? ভেলোসিটি চেঞ্জ হবে কি হবে না? আনতে দেখ আমরা এটা জানি যে ম্যাগনেটিক ফোর্স কীরকম ফোর্স, ম্যাগনেটিক ফোর্স কীরকম ফোর্স, তার ম্যাগনেটিক ফোর্স হচ্ছে লরেঞ্জ ফোর্স, যেটা আসে আমাদের F ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি থেকে, এন্ড আমরা এটাও জানি যে এই ফোর্সটা কীরকম ফোর্স হয়, এটা হয় নো ওয়ার্ক ফোর্স, এটা নো ওয়ার্ক ফোর্স মানে ও কখনোই স্পিড চেঞ্জ করবে না, নো ওয়ার্ক ফোর্স মানে কখনোই ও কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করবে না, তাই না? আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, মানে স্পিড কনস্ট্যান্ট থাকবে, বাট ও কার্ভ পাথে পার্টিকেলকে ঘোরাবে, যদি ঘোরায় তাহলে ভেলোসিটি ডেফিনেটলি পাল্টাবে। তো স্পিড ডাজ নট চেঞ্জ, এটা তো ভুল, হ্যাঁ সরি ঠিক, এটা ঠিক, স্পিড ডাজ নট চেঞ্জ, স্পিড কনস্ট্যান্ট থাকবে। এবার পাথটা সার্কুলার হবে না হেলিক্স হবে? দেখ আমরা সার্কুলার কখন হয়? যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার কোনো পার্টিকেল এন্টার করে। তো এখানে তো ম্যাগনেটিক ফিল্ড কি বলছে? দেখ 2 আছে আই ক্যাপ, 3 আছে জে ক্যাপ, তার মানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে ইন XY প্লেন, আর ভেলোসিটি হচ্ছে 4j ক্যাপ, মানে ভেলোসিটিও সেম একই ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। তো YZ প্লেন আমি যদি ভাবি, XY প্লেন যদি ভাবি, সাপোজ এইটা হচ্ছে X অ্যাক্সিস, ধরে নে এটা হচ্ছে X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, তাহলে ধর ম্যাগনেটিক ফিল্ড এইভাবে রয়েছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড এরকম প্লেনে রয়েছে, আর তুই ভেলোসিটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তার মানে এখানে একটা সরাসরি ডিরেক্ট অ্যাঙ্গেল আছে হুইচ ইজ নট ইকুয়াল টু 90, হুইচ ইজ লেস দ্যান 90, হুইচ ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে কীরকম হবে? অ্যাকচুয়ালি ও হেলিক্যাল পাথে যাবে, তাই না? যখন আমরা এরকম পড়েছিলাম তো যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি 90-র কম অ্যাঙ্গেলে পার্টিকেল এন্টার করে এইভাবে, তাহলে ওর রাস্তা কীরকম হয়? হেলিক্স হয়, তাই তো। তাহলে এখানে কি হবে? হেলিক্স হবে, সার্কুলার হবে না। আর যেহেতু কার্ভ পাথে মুভ করছে তাহলে ডেফিনেটলি ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে কোনটা? A, B অ্যান্ড D কারেক্ট, A, B, D কারেক্ট, মানে অপশন 1 হয়ে গেল, ঠিক আছে, অপশন হয়ে গেল 1। নেক্সট কোশ্চেন, ম্যাগনেটিক ফিল্ড at 2 points on the axis of circular coil at a distance 5 cm 2 cm from the center are in ratio 8:1। আচ্ছা, যদি একটা সার্কুলার কয়েল থাকে তার সেন্টার থেকে x ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? যদি কারেন্ট আই ফ্লো করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হয়ে যাবে এই পয়েন্টে, পি পয়েন্টে, তাহলে বিপি ইকুয়ালস টু
বিপি ইকুয়ালস টু বি নট বাই বি নট যেখানে হচ্ছে সেন্টার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, যেখানে আর হচ্ছে অবভিয়াসলি রেডিয়াস অফ দ্য কয়েল। এবার এরকম দুটো পয়েন্ট আছে তোর কাছে, একটা হচ্ছে কাছে একটু, এটা ধর কিউ, আর একটা হচ্ছে দূরে একটু পি, ঠিক আছে। তাহলে দুটো পয়েন্টের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের যে রেশিও সেটা বলে দিচ্ছে 8:1। তো ডেফিনেটলি ক্লোজ পয়েন্টটার ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, দূরের পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড কম হবে, তার মানে বি কিউ বাই বিপি ইকুয়ালস টু রয়েছে তোর 8:1, ঠিক আছে। এবার বি কিউ এর ভ্যালু কত লিখবি, দেখ বি নট তো দুটোর মধ্যে থেকেই কেটে যাবে, তাহলে বি কিউতে কি থাকবে 1 বাই এটা, আর বিপিতে থাকবে 1 বাই এটা, তো 1 বাই যেহেতু তাহলে উল্টে দে, তাহলে 1 প্লাস এক্স পি স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 8/1, ঠিক আছে। আমি পাওয়ারকে একদম এদিকে শিফট করে দিই, একদম এদিকে শিফট করে দিই, তাহলে কত থাকছে 1 প্লাস এক্সপি মানে কত স্যার, এক্সপি মানে হচ্ছে ক্লোজ ডিস্টেন্স যেটা, সরি দূরের ডিস্টেন্স যেটা, মানে 20, তাহলে 1 প্লাস 20 বাই আর কিছু বলে দিচ্ছে না, আরটা ক্যালকুলেট করতে হবে, যাই হোক, তাহলে 1 প্লাস 20 বাই আর 20 স্কোয়ার বাই আর, তার মানে হচ্ছে 400 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই 1 প্লাস এখানে আসছে আমার, আচ্ছা এটা কাজ করতে পারি, আরটা আমার সেন্টিমিটারই বেরোবে, আমি মিটারে কেন করতে যাবো, আমার সেন্টিমিটারই বেরোক না, কোনো ক্ষতি নেই। 1 প্লাস 400 বাই আর 1 প্লাস 400 বাই আর, আর এখানে 1 প্লাস এক্স কিউ মানে স্মল ডিস্টেন্স 5 স্কোয়ার মানে 25 বাই আর ইকুয়ালস টু, এটা কত হয়ে যাবে, আমি পাওয়ার 3/2 ছিল, এ পাশে আনলে 2/3, এ পাশে আনলে পাওয়ার কি হয়ে যায়, এদিক থেকে এদিকে আসলে এইভাবে উল্টে যায়, তাহলে 2/3 যখন এলো তাহলে পাওয়ার কত হয়ে গেল, 8 মানে হচ্ছে 2 কিউব, তো কিউব আর 1/3 কেটে গেল, তাহলে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে দে, ক্রস মাল্টিপ্লাই কর, তার আগে এই দিকটা একটু সিম্পলিফাই করি না, আর প্লাস 400 বাই আর, নিচেও আর এলসিএম হয়ে কেটে যাবে, তাহলে এখানে চলে আসছে আর প্লাস 25 ইকুয়ালস টু 4, তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি আবার করি তাহলে 4r প্লাস 100 ইকুয়ালস টু আর প্লাস 400, ঠিক আছে, আর প্লাস সরি এখানে আর স্কোয়ার হবে, ঠিক আছে, আর স্কোয়ার, তাহলে এখানে চলে আসছে 3r স্কোয়ার ইকুয়াল টু 300, এটা কেটে গিয়ে 100, তাহলে আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, ওকে। নেক্সট দেখ, which of the following is correct for ferromagnetic material? Ferromagnetic material কি হয়, ডায়াম্যাগনেটিক কনভার্ট হয় কি না, প্যারাতে কনভার্ট হয়, they become paramagnetic at 20 temperature, ঠিক, the magnetic susceptibility becomes 0 at 20 temperature, না, its magnetic properties are explained by on the basis of electron principle, এটা কি ঠিক, না একদমই ঠিক নয়, তো অপশন 2টাই কারেক্ট হচ্ছে এখানে। নেক্সট, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে, সেখান থেকে ইএমএফ এর গ্রাফ প্রেডিক্ট করতে হবে। তো আমরা জানি কি ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাই তো, তার মানে ফাই ভার্সেস টি গ্রাফের নেগেটিভ স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ, ঠিক আছে। তাহলে কোথায় কি স্লোপ হচ্ছে, দেখ এখানে স্লোপ পজিটিভ, অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে এই পার্টটায় আমার স্লোপ পজিটিভ মানে ইএমএফ নেগেটিভ, তো কোথায় ইএমএফ নেগেটিভ আছে, এই যে ফার্স্ট হাফে ইএমএফ নেগেটিভ, অঙ্ক শেষ। বাট তাও বাকিগুলো দেখে নে, এই দেখ এই পার্টটা কি ফ্ল্যাট লাইন, এই পার্টটা ফ্ল্যাট লাইন মানে স্লোপ 0, তো ইএমএফও 0, এই দেখ 0। তারপর এই পার্টটা দেখ স্লোপ কি নেগেটিভ, এই পার্টটা দেখ অ্যাঙ্গেল কত গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে স্লোপ নেগেটিভ, তার মাইনাস হবে, তাহলে পজিটিভ হয়ে যাবে, তার মানে অপশন 3 একদম জল করছে অপশন 3। নেক্সট দেখ, সিরিজ এলসিআর সার্কিটে আরএমএস ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার এন্ড ইন্ডাক্টর রেসপেক্টিভলি 400 700 ভোল্ট, অ্যাপ্লাইড ভোল্টেজ বলে দিয়েছে এত, তাহলে বলছে পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর কি হবে। আচ্ছা পিক ভোল্টেজ এখানে কত, ইএমএফ এর পিক ভোল্টেজ কত, ইএমএফ এর পিক ভোল্টেজ হচ্ছে 500√2, এটা হচ্ছে পিক ভোল্টেজ। তাহলে ইআরএমএস কত স্যার, ইআরএমএস ইকুয়ালস টু, তাহলে পিক বাই √2, তার মানে হচ্ছে 500 ভোল্ট, ঠিক আছে, 500 ভোল্ট, এটা হচ্ছে ইআরএমএস। এবার ইআরএমএস এর সঙ্গে রিলেশন কি স্যার, ইআরএমএস ইকুয়ালস টু, বা ভিআরএমএস যেটাকে আমরা বলি, ভিআরএমএস নেট ভোল্টেজের আরএমএস ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু √ আন্ডার VR স্কোয়ার প্লাস VL মাইনাস VC তার হোল স্কোয়ার, আমরা সলভ করুন, আমরা একটু দিমাগ লাগাবো,
আমরা সলভ করবো না, আমরা একটু দিমাগ লাগাবো, ঠিক আছে? ডেটাগুলো সেইভাবেই দেওয়া থাকে, তোকে কিন্তু অঙ্ক করতে বলে না, তোকে একটু দিমাগ লাগাতে বলে, দেখতে চায় এনটিএ যে তোর দিমাগ আছে কিনা। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কী রয়েছে, রেজিস্টার এবং ইন্ডাক্টারের অ্যাক্রসে তোকে আরএমএসগুলো বলে দিচ্ছে। তো রেজিস্টার অ্যাক্রসে 400, তাহলে এখানে চুপচাপ 400 স্কোয়ার বসা, প্লাস এখানে কত 700, এখানে 700 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখ, সরি 700 মাইনাস বিসি তার হোল স্কোয়ার। এবার দেখ তোর এদিকে 5 আছে, তো এদিকে 5, এদিকে 500 ছাড়, 5 ধর 5, তাহলে 5, এখানে 4, স্যার এখানে কত হবে স্যার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হলে তার রুট করলে 5 হয়। 3 4 5 কি পাইথাগোরিয়ান ট্রিপলেট, তাহলে 4 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার, তবে যদি হয় তবে এখানে 5 আসবে, তাই তো? তার মানে এই পার্টটা কত হবে 3, মানে 300 হবে। 300 হতে গেলে 700 মাইনাস কত করলে 300 হবে স্যার 400, ব্যাস তো হয়ে গেল, তোর ভিসির ভ্যালু হয়ে গেল 400, দেখেছিস টকাস, ভিসির ভ্যালু হয়ে গেল 400। তাহলে ভিসি এটা কি আরএমএস ভ্যালু, তাহলে পিক কত হবে 400√2, পিক কত হবে 400√2, বোঝা গেল? তোকে না কোনো সলিউশন করতে হলো। দেখ নেক্সট কি বলছে, ফর পজিটিভ হাফ সাইকেল অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ইজ আই নট বাই পাই। একটা ইয়েতে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ইন হাফ সাইকেল অফ এন এসি সার্কিট ক্যানট বি জিরো। ফার্স্টে বলেছে কি অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ইন হাফ সাইকেল অফ এন এসি সার্কিট ক্যানট বি জিরো, না জিরো হতেই পারে। যদি আমি কোসাইন ফাংশন নিই তাহলে ডেফিনেটলি হতে পারে। কোসাইন ফাংশন কীরকম হয় স্যার, কোসাইন ফাংশন হয় এরকম, এই তাহলে হাফ সাইকেল কোথায় হচ্ছে, হাফ সাইকেল কোথায় হচ্ছে, এই যে স্যার এইটা হচ্ছে হাফ সাইকেল, এইটা হচ্ছে হাফ সাইকেল। তার মানে যদি আমি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি, অ্যাভারেজ মানে কি স্যার আই অ্যাভারেজ মানে হচ্ছে ইন্টিগ্রেশন আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি। আমার কোথাতে কত অবধি হাফ সাইকেল মানে 0 থেকে t/2, 0 থেকে t/2। তো আমার যদি এখানে কস ফাংশন থাকে, আচ্ছা এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এরিয়া আন্ডার আই ভার্সেস টি গ্রাফ, এরিয়া আন্ডার আই ভার্সেস টি গ্রাফ। তাহলে যদি আমার কস ফাংশন থাকে তাহলে কস ফাংশনের হাফ সাইকেল এরিয়া কত, ওপরে যতটা পজিটিভ নিচে ততটাই নেগেটিভ, ক্যান্সেল আউট হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে অ্যাভারেজ হাফ সাইকেলে তো 0 হতেই পারে। হ্যাঁ, সাইনের হাফ সাইকেলে কিন্তু অ্যাভারেজ 0 হবে না। সাইনের হাফ সাইকেলে দেখ আপার লোয়ার দুটো পাওয়া যায় না, একমাত্র আপারটাকেই পাওয়া যায়। সাইনের গ্রাফ কিরকম দেখতে এরকম, তাহলে সাইনের ক্ষেত্রে আমি যদি হাফ নিই তাহলে শুধুই আপার এরিয়া, কোথাও ক্যান্সেল হওয়ার জায়গা নেই। তাহলে সাইনের ক্ষেত্রে কিন্তু হাফ সাইকেলে অ্যাভারেজ ভ্যালু নন জিরো হবে, বাট কসের ক্ষেত্রে 0 হবে। তো আমাদের তো কিছু মেনশন করেনি, অন অ্যান মানে একটা জেনারেল স্টেটমেন্ট বলেছে, জেনারেল স্টেটমেন্ট হিসাবে এটা ভুল। নেক্সট দেখ বলছে ফর পজিটিভ হাফ সাইকেল অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ইজ আই নট বাই পাই। তো এটাই কি সবসময় হবে না, পজিটিভ হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ পাই সেটা হচ্ছে আই নট বাই পাই বলছে, সেটা হচ্ছে আই নট বাই পাই। এটা কি ঠিক একদম, এটা কি ঠিক, এটা কি অলওয়েজ ঠিক হবে? তো নন জিরো হতেই পারে, নন জিরো তো হতেই পারে, আবার 0 হতে পারে, আবার 0, যেরকম কসের ক্ষেত্রে আমরা দেখছি 0, তো 0 হতেই পারে ডেফিনেটলি। তো এটা যে হবেই তার কোনো গ্যারেন্টি নেই, তো আমরা কেটে দিলাম। তার মানে কি দুটোই ফলস, ঠিক আছে, দুটোই ফলস। তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন বলছে থিন মাইকা শিট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত 1.5, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য পাথ অফ ফার্স্ট ওয়েভ, ঠিক আছে? তো এরকম ধর হচ্ছে আমার ওয়াইডিএসি সেট আপ, তার ফার্স্ট স্লিট S1, এটা S2। তো ফার্স্ট স্লিটের মুখে আমি যদি একটা থিন মাইকা শিট রেখে দিই তাহলে কি হবে, আমার সেন্ট্রাল ব্রাইট কি হবে একদম ওপরের দিকে শিফট করবে, তাই তো? তো কতগুলো ওপরের দিকে শিফট করবে, দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ ইজ রাত দ্য সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ উইল শিফট, কতটা উপরে উঠবে। তো শিফটের এক্সপ্রেশন আমরা কত জানি, শিফট ইকুয়ালস টু t ইন্টু মিউ মাইনাস 1 d/d, তাই তো? t ইন্টু মিউ মাইনাস 1 d/d, এটা একদম ডিরেক্ট। এবার আমরা এক কাজ করি, ওপরে নিচে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ আমাদের ল্যামডাকে এখানে ইনপুট দিতে হবে। তো ল্যামডা দিয়ে যদি মাল্টিপ্লাই করি t ইন্টু মিউ মাইনাস 1 ল্যামডা d ডিভাইডেড বাই ল্যামডা স্মল d, ঠিক আছে? তাহলে দেখ ল্যামডা d/d কি হয়ে গেল স্যার, ফ্রিঞ্জ উইডথ হয়ে গেল। ল্যামডা d/d মানে ফ্রিঞ্জ উইডথ হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি t মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ফ্রিঞ্জ উইডথ, মানে w লিখলাম, ঠিক আছে? w ফ্রিঞ্জ উইডথ, ঠিক আছে? এবার তাহলে শিফট কতটা হচ্ছে ক্যালকুলেট করে ফেল, কতটা মানে কতটা শিফট হবে ডিরেক্ট যদি ক্যালকুলেট করি। এখানে আমি ভ্যালু বসাই, t এর ভ্যালু হচ্ছে 2 10⁻⁻⁶, মিউ মাইনাস 1 তার মানে হাফ ডিভাইডেড বাই ল্যামডা মানে হচ্ছে 5000 10⁻3, আর এদিকে যদি মিটারে নিয়ে আসি তাহলে 10⁻−10, তাহলে 10⁻−7 হয়ে গেল, তাই তো?
তাহলে এখান থেকে কত আসছে হিসাব করলে 2 টাটা, তাহলে 1/5 মানে 0.2, 10 টু দি পাওয়ার -1 সেটা উপরে গেল, তাহলে +1 ইন্টু ফ্রিঞ্জ উইডথ, তাহলে এখানে চলে আসছে আমার 2 ফ্রিঞ্জ উইডথ 2W, মানে দুটো ফ্রিঞ্জ উইডথের সমান শিফট হবে, 2 × W মানে কি দুটো ফ্রিঞ্জ উইডথের সমান শিফট হবে, এবং কোন দিকে হবে, যেহেতু ফার্স্ট স্লিটটার সামনে রেখেছি তাই উপরের দিকেই হবে। নেক্সট কোশ্চেন দেখ বলছে কনভেক্স লেন্স A focal length 20 cm, concave lens B focal length 5 cm kept along same axis such that parallel beam of light falling on A leaves B as a parallel beam। তার মানে কি একটা কনভেক্স লেন্স আছে আর একটা কনকেভ লেন্স আছে, এই দুটোর যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মাঝে গ্যাপ হচ্ছে D, এই কম্বিনেশনের মধ্যে লাইট প্যারালালি ঢুকছে আর এটা দিয়ে প্যারালালি বেরিয়েও যাচ্ছে, তার মানে অ্যাজ এ হোল এই কম্বিনেশনটা কোনো পাওয়ার দিচ্ছে না, কোনো কনভার্জও করাচ্ছে না, ডাইভার্জও করাচ্ছে না, যা হওয়ার এই মিডিলে হচ্ছে। বাট আমি যদি অ্যাজ এ হোল এই কম্বিনেশনটাকে দেখি, তো কম্বিনেশনে লাইট ঢুকেছিল প্যারালাল, বেরিয়েছেও প্যারালাল, দ্যাট মিনস এই কম্বিনেশনের পাওয়ার কত, নেট পাওয়ার কত, 0। কম্বিনেশনের নেট পাওয়ার কত, 0, নেট পাওয়ার 0। তার মানে 1/f, f ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/f1, এটার জন্য -1/f2, বা ইন জেনারেল ধর, আমরা কি লিখি, যদি দুটো লেন্স d ডিস্টেন্সে থাকে তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কি লিখি, 1/f1 + 1/f2 - d/f1 f2, এটা লিখি। তো এই গোটা ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, 0, কারণ পাওয়ার ইকুয়ালস টু 1/f হয়, পাওয়ার 0 মানে এই 1/f, এই গোটা ব্যাপারটা 0। তাহলে এখান থেকে তুই কি লিখতে পারিস, স্যার 1/f1 + 1/f2 ইকুয়ালস টু d/f1 f2। একদম চাপ নেওয়ার কিছু নেই, এখানে থেকে এলসিএম কর, f1 f2টা কেটে যাবে, তাহলে f1 + f2/f1 f2 ইকুয়ালস টু d/f1 f2 হয়ে গেল। ফটফট কেটে দে, দেখ কত সোজা ইজি বেরিয়ে গেল। তুই এবার কনসেপ্টটাও বুঝে গেছিস, তোর ফর্মুলা মাথায় থেকে যাবে, f1 + f2, এটা হচ্ছে ফর্মুলা। এবার যেহেতু একটা লেন্স কনভেক্স তার ফোকাল লেন্থ পজিটিভ, একটা লেন্স কনকেভ তার ফোকাল লেন্থ নেগেটিভ, তাহলে ইকুয়ালস টু কত হবে, তাহলে মিডলের ডিস্টেন্সটা f1 হচ্ছে পজিটিভ, তারপরে 20, আর এটা হচ্ছে -5, তাহলে কত হয়ে গেল, 15 সেন্টিমিটার হয়ে গেল। দেখ কত ইজিলি অ্যান্সার বেরিয়ে যায়, 15 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে যাই কম্বিনেশন দিক না কেন তুই একদম এই কনসেপ্ট থেকে ইজিলি সলভ করে ফেলতে পারবি। নেক্সট দেখ, ফর রিয়েল অবজেক্ট কোনটা কারেক্ট, এক্সেপ্ট অল আর কারেক্ট এক্সেপ্ট, মানে কোনটা রং জানতে চেয়েছে, কারেক্ট এক্সেপ্ট মানে কি ভুল কোনটা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ভুল কোনটা দেখ, বলছে ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই কনভেক্স মিরর ইজ অলওয়েজ লেস দ্যান 1, ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই কনভেক্স মিরর ইজ অলওয়েজ লেস দ্যান 1, একদম কারেক্ট আছে। কনভেক্স মিরর রিয়েল অবজেক্টে সবসময় ছোট ইমেজ তৈরি করে, তো ম্যাগনিফিকেশনের ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1 হবে। এ ভার্চুয়াল ইরেক্ট সেম সাইজড ইমেজ ক্যান বি অবটেইনড বাই ইউজিং অনলি আ প্লেন মিরর, ভার্চুয়াল ইরেক্ট সেম সাইজড ইমেজ। দেখ কনকেভ সেম সাইজ তৈরি করতে পারে না, ভার্চুয়াল ইরেক্ট তৈরি করতে পারে বাট সেম সাইজ পারে না, আর কনভেক্সের তো বড় করার কোনো প্রশ্নই নেই, কাজেই প্লেন মিরর একদম কারেক্ট আছে। এ ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ ক্যান বি ফর্মড বাই ইউজিং কনকেভ মিরর, একদম ঠিক, তাই তো। এই কনকেভ মিররে আমি যদি ফোকাস আর ইয়ের মধ্যে অবজেক্টকে রাখি, ঠিক আছে, তার ফোকাস আর পোলের মধ্যে যদি অবজেক্টকে রাখি তাহলে ডেফিনেটলি এখান থেকে এই আসবে, এইভাবে বেরোবে, তো এ ডেফিনেটলি পেছন দিকে গিয়ে ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে, ঠিক আছে, তো এটাও করতেই পারে। আর রিয়েল ইনভার্টেড সেম সাইজ ইমেজ, রিয়েল দেখ কনভেক্স মিরর রিয়েল ইমেজ, সাংঘাতিক ব্যাপার, তার মানে অবভিয়াসলি অপশন 4 কারেক্ট। নেক্সট দেখ, দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম 30 ডিগ্রি, দ্য রেজ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ প্রিজম এ বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি, রিফ্র্যাক্টিং সারফেস অফ ডেভিয়েশন বলেছে 30 ডিগ্রি। তাহলে বলছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স মানে ই কত জানতে চেয়েছে, তো তিনটে রিলেটেড ফর্মুলা কি, স্যার ডেল্টা ইকুয়ালস টু আই প্লাস ই মাইনাস এ, তাহলে ডেল্টার জায়গায় বসাবো 30, আই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 60 প্লাস ই মাইনাস এ হয়ে যাচ্ছে 30, তো 60 - 30 করে তো 30 হয়েছে, 30 কেটে যাচ্ছে, তাহলে ই ইকুয়ালস টু 0, তো এটাকে আমার 3k এর সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, তার মানে ডেফিনেটলি কে এর ভ্যালু 0 হতে হবে, আদারওয়াইজ এটা কী করে 0 হবে, তাহলে কে এর ভ্যালু কত হবে, 0 হবে, ডেফিনেটলি কে এর ভ্যালু কত হবে, 0 হবে। নেক্সট দেখ, খুব সোজা প্রশ্ন, কোন ডায়োডটা রিভার্স বায়াসে, রিভার্স বায়াস মানে কি, পি সাইডে লো পোটেনশিয়াল, এন সাইডে হাই পোটেনশিয়াল, তো তাই কি হচ্ছে দেখ কোনটায় হচ্ছে, এখানে 0 -5, তো পি সাইডে বড় আছে, এটা পি, এটা এন,
তো পি সাইডে বড় আছে তাহলে ডেফিনেটলি এটা ফরওয়ার্ড, এটা চেক কর। পি সাইডে -10, এন সাইডে 0, তাহলে কত হয়ে গেল? পি সাইডে লো, এন সাইডে দেখ 0 হাই, তার মানে এটাই হয়ে যাচ্ছে রিভার্স বায়াস। নেক্সট লজিক গেট দিয়ে দিয়েছে আমাকে, কোন ওয়েভ ফর্মটা আউটপুট হবে সেটা বানতে হবে। চল 0 0, কীরকম এটা কি গেট? অ্যান্ড গেট। আর এই তো বলে দিয়েছে অ্যান্ড গেট। তো 0 0-তে কী হয় ভাই? 0 হয়। 0 0-তে 0 হয়, তার মানে প্রথমে এটা দেখ হাই, তো বাতিল, এটাও বাতিল, এই দুটোর মধ্যে কিছু হবে। 1 1, স্যার 1 1-এ কী হয়? স্যার হাই ভ্যালু হয়, 1 1-এ হাই ভ্যালু। এখানে 0 দিয়েছে দেখ, 0 তারপর আবার 0, বাট এখানে 0 তারপর 1, ব্যাস হয়ে গেছে, অল্প শেষ। আরও মিলিয়ে নে, 0 1, 0 1-এ কত হবে? স্যার 0 হবে, এই দেখ আবার 0 হয়েছে। 1 0, স্যার আবার 0 0 হয়েছে দেখ, তার মানে অপশান 1ই কারেক্ট, আর কিছু চান্সই নেই। নেক্সট দেখ, দ্য অর গেট ফাংশন করেসপন্ডস টু 2 সুইচ ইন প্যারালাল। অর গেট ফাংশনে দুটো সুইচ প্যারালালে থাকে, একদম কারেক্ট আছে, আমি ইলেকট্রিক্যাল সার্কিট দেখিয়ে দিয়েছিলাম একদম। দ্য অ্যান্ড গেট ফাংশন করেসপন্ডস টু 2 সুইচেস ইন সিরিজ, একদম কারেক্ট। তাহলে বাট দুটোর মধ্যে কোনো এক্সপ্লানেশন নেই, দুটোর মধ্যে কোনো এক্সপ্লানেশন নেই, ঠিক আছে, নট কারেক্ট এক্সপ্লানেশন, দুটো জাস্ট এমনি নিজেদের মধ্যে কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট দেখ, দ্য এনার্জি অফ সিস্টেম ইজ গিভেন বাই E equals to আলফা কিউব e টু দি পাওয়ার মাইনাস বিটা টি। তাহলে আমরা এটার কি বলেছে? পার্সেন্টেজ এটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এটা এগুলো সব 1.2%, এটা 1.6%, ঠিক আছে। আচ্ছা দেখ, আমরা কি করব, এই যে পাওয়ারে যে বিটা রয়েছে না, এটাকে নিচে নামাতে হবে, নাহলে তো কিছু কাজ করা যাবে না। তো আমরা একটা কাজ করি, সবার আগে এটা লগ নিই। এই জন্য আমাদের নর্মাল ফর্মুলার থেকেও ডেরাইভেশনটা জরুরি জানা, প্রত্যেকটা জিনিসের। ইকে আমরা বা যে কোনো কোয়ান্টিটিকে আমরা পার্সেন্টেজের ওই ফর্মটা আনি কীভাবে? লগ থেকে, লগ থেকে। তো লগ ই নে, লগ ইকুয়ালস টু কী হয়ে যাবে? 3, আচ্ছা এটাকে লগ নিলে কী আসবে? লগ অফ আলফা কিউব প্লাস লগ অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি, ঠিক আছে। এবার লগ ই, এই সবগুলো লগের বেস হচ্ছে ই করে, তাহলে লগ ই বা এলএনও লিখতে পারিস চাইলে, এটা 3 আগে আসবে, 3 লগ আলফা প্লাস এখানে ই টু দি পাওয়ার আর লগ উড়ে যাবে, গিয়ে মাইনাস বিটা টি, মাইনাস বিটা টি। এবার আমি যদি এটাকে ডিফারেন্সিয়াল নিই, কী নেব? ডিফারেন্সিয়াল, তাহলে কি আসবে? লগ এর ডিফারেন্সিয়াল আসবে ডেল্টা ই বা ডিই, ডিই বাই ই ইকুয়ালস টু, এটা আসবে কত? 3 ডি আলফা বাই আলফা, আর এখানে আসবে মাইনাস বিটা ডিটি, মাইনাস বিটা ডিটি। এবার কি? এবার দেখ, আমার এখানে টি দরকার, ডিটি বাই টি যদি না করি তাহলে আমি তো পার্সেন্টেজের ইন টাইম বসাতে পারবো না, তাহলে এটা জোর করে টি আনলাম, সেই টিটাকে কাটার জন্য একটা টি নিয়ে আসলাম। এবার দেখ, এইটার জায়গায় আমি পার্সেন্টেজের অফ টাইম বসাতে পারি, ডি আলফা বাই আলফার জায়গায় পার্সেন্টেজের অফ আলফা বসাতে পারি, এইগুলো বসালে আমি পেয়ে যাবো পার্সেন্টেজ এরার ইন এনার্জি। তাহলে কত হয়ে যাচ্ছে? 3। এটার পার্সেন্টেজ এরার কত? ডি আলফা বাই আলফা, দেখ আলফার পার্সেন্টেজ এরার বলে দিচ্ছে 1.2% মাইনাস বিটা, বিটার ভ্যালু তোকে বলা আছে 0.3। আচ্ছা, টাইমের পার্সেন্টেজ এরার বলেছে 1.6%, 1.6, আর এই টি এর ভ্যালু কত? দেখ বলেই দিয়েছে অ্যাট টি ইকুয়ালস টু 5, অ্যাট টি ইকুয়ালস টু 5। এবার এটাকে সিম্পলিফাই কর, কত হচ্ছে? 3 × 36, তার মানে 3.6 মাইনাস এখানে কত হচ্ছে? 5 × 80, 5 × 80, তার মানে 8 ইন্টু 0.3, তার মানে 2.4, তাহলে কত হয়ে যাচ্ছে? 12, 1.2%, 1.2%। কিছু ক্যালকুলেশন মিস্টেক হলো? কিছু কি ক্যালকুলেশন মিস্টেক হলো? ই এর ভ্যালু হচ্ছে, বিটার ভ্যালু হচ্ছে 0.3, এটা 1.6, এটা 1.6, আর এটা 5, এটা 5, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 5 × 80, তাহলে 8 ইন্টু 0.3, 8 ইন্টু 0.3 মানে হচ্ছে 2.4। হ্যাঁ, তাহলে এইটা নিয়ারেস্ট আমি ধরতেই পারি, অসুবিধার কিছু নেই, এটা তো নিয়ারেস্ট ধরাই যেতে পারে, তাই না? এটা তো নিয়ারেস্ট ধরাই যেতে পারে, কিন্তু একটা খুব মেজর মিস্টেক, দেখ ভালো করে দেখ। এরার অলওয়েজ কি হয়, আমাদের এক্সপ্রেশন যাই থাকুক না কেন, আমরা যখন পার্সেন্টেজ এরা ক্যালকুলেট করি, উই শুড অলওয়েজ অ্যাড, পার্সেন্টেজ এরা অলওয়েজ কি হয়? অ্যাডিটিভ ইন নেচার হয়। সো আমরা যাই এক্সপ্রেশন পাই না কেন, আমাদের যখন পার্সেন্টেজ এরা বসাবো তখন আমাদের সবসময় প্লাস লেখা উচিত,
তাহলে এটাকে যদি প্লাস করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3.6 প্লাস 2.4 মানে 6.0%, 6.0% মানে এইটা অ্যান্সার হবে না, হবে 6%, এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা অ্যান্সার হবে, বোঝা গেল কি, এইটা অ্যান্সার হবে। নেক্সট বলছে কি তোর ভি এখানে বলে দিয়েছে, ভি এর একটা চেহারা বলে দিয়েছে, দ্য ডাইমেনশন অফ এ বি ইন্টু সি কত হবে। তো ভি আমরা হোমোজেনিটি প্রিন্সিপাল থেকে কী বলতে পারি, ভি এর ডাইমেনশন এটি স্কোয়ারের সঙ্গে সমান, তাই তো, ভি এর ডাইমেনশন এটি স্কোয়ারের সঙ্গে সমান। তো ভি এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1 যেটা কার সমান, এ টি টু দি পাওয়ার স্কোয়ার মানে টি স্কোয়ার। তাহলে এখান থেকে এ এর ডাইমেনশন বেরিয়ে যাচ্ছে কত, এ এর ডাইমেনশন বেরিয়ে যাচ্ছে এল টি স্কোয়ার, এপাশে এলো টি টু দি পাওয়ার -2, তাহলে -3 হয়ে গেল এল টি টু দি পাওয়ার -3। নেক্সট এবার এটা দেখ সি প্লাস টি আছে, তার মানে সি এর ডাইমেনশন ডিরেক্টলি আমি বলতে পারি টি এর সঙ্গে সমান, সি এর ডাইমেনশন ডিরেক্টলি টি এর সাথে সমান। নেক্সট আর বি কি হবে, দেখ নিচে কত হবে, নিচে তো টাইম, ভালো করে বোঝা একটা জিনিস, নিচে টাইম, স্যার সি প্লাস টি করে তো টাইম প্লাস টাইম করে তো টাইমই আসবে, আর ওপরে একটা টাইম আছে, তাহলে টাইম কেটে গেল, তাহলে বি একা পড়ে রইল। তাহলে এই গোটা জিনিসটার ডাইমেনশন কত হলো, শুধু বি, যেটা ভি এর সঙ্গে অ্যাডিশন রিলেশনে আছে, তাই না, ভি এর সঙ্গে অ্যাডিশন সাবট্রাকশনে আছে। এই যে ব্র্যাকেটগুলো এদের প্রত্যেকটা ডাইমেনশন সেম হবে, তার মানে ভি এর যে ডাইমেনশন হবে এটি স্কোয়ারের ডাইমেনশন তাই হবে, আবার এই গোটাটার ডাইমেনশনও তাই হবে। এই গোটার মধ্যে কে পড়ে রইল, শুধু বি পড়ে রইল, তাহলে বি এর ডাইমেনশন এক্স্যাক্টলি ভি এর সাথে সমান, বি এর ডাইমেনশন এক্স্যাক্টলি ভি এর সাথে সমান, মানে এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা যখনই এ বি সি লিখবো কত হবে, তাহলে এ বি সি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এ ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার -3, বি এর ভ্যালু হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর সি এর ভ্যালু হচ্ছে টি, কত হয়ে যাচ্ছে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা টি কেটে গেল, তাহলে টি টু দি পাওয়ার -3, এল টি টু দি পাওয়ার -3, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, তার মানে আমার অপশন হয়ে যাচ্ছে 4, অপশন হয়েছে কোনটা 4। নেক্সট দেখ এটার ক্ষেত্রে খুব সোজা হিসাব, একদম ভীষণ সোজা হিসাব। এখানে তোর এই যে এই জায়গাটা ঢাকা পড়ে গেছে, বাট আমি বলে দিচ্ছি টোটাল নাম্বার অফ ডিভিশনস হচ্ছে 100, ঠিক আছে, নাম্বার অফ ডিভিশন এখানে বলা আছে, নাম্বার অফ ডিভিশন হচ্ছে 100, টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল সেটা হচ্ছে 100। এবার কোশ্চেনে বলে দিয়েছে ফাইনাল রিডিং বার করতে, ফাইনাল স্টেট এখানে বলা রয়েছে, এটা বলে দিচ্ছি ইট ইজ গিভেন দ্যাট সার্কুলার হেড ট্রান্সলেট পি এমএসডি ইন এন রোটেশন। তো এন বার রোটেট করলে ও পি ডিস্টেন্স সামনে এগোয়, তাই তো, স্ট্রুগেজের প্রিন্সিপাল তাই, আমি যদি এইভাবে ঘোরাই তাহলে ও সামনে এগোবে, আর উল্টো দিক ঘোরালে পেছনে আসবে। তো এন বার ঘোরালে ও পি ডিস্টেন্স সামনে এগোয়, তাই না, তাহলে একবার ঘোরালে কত এগোয়, ইন ওয়ান রোটেশন বা ইন পি রোটেশন, ইন এন রোটেশন ট্রান্সলেট কত হয়, পি ডিস্টেন্স। তাহলে ইন ওয়ান রোটেশন, একটা রোটেশনে যতটা সামনে এগোয় সেটাকে আমরা কি বলি, পিচ, তাই না, তার মানে এটাই হয়ে গেল পিচ, তাহলে এলসি কত হবে, লিস্ট কাউন্ট ইকুয়ালস টু, আমরা জানি যে পিচ বাই লিস্ট কাউন্ট ইকুয়াল টু পিচ বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশন দ্যাট ইজ 100, তাহলে পি বাই এন ইন্টু 100 হয়ে গেল। এবার তাহলে টোটাল রিডিং কত লিখবো, রিডিং ইকুয়ালস টু লিখবো লিনিয়ার স্কেল রিডিং কত, দেখ সার্কুলার স্কেলের যে ঘরটা ক্রস করেছে, সার্কুলার স্কেলটা যে ঘরটাকে জাস্ট ক্রস করেছে, তার মানে এটা 1, এটা হয়ে গেল 2, তার মানে 2কে ক্রস করেছে, তাহলে লিনিয়ার স্কেল রিডিং 2 প্লাস সার্কুলার স্কেল রিডিং কত, সার্কুলার স্কেল রিডিং অর্থাৎ রেফারেন্স লাইনের সঙ্গে কোনটা ম্যাচ করে আছে 45, তাহলে সার্কুলার স্কেল রিডিং 45, যাকে মাল্টিপ্লাই করবো কি দিয়ে, এলসি দিয়ে, তাহলে পি বাই এন ইন্টু 100, কোনটা মিলছে 2 + 45 পি বাই এন ইন্টু 100, একদম এটা অপশন ডি কারেক্ট। নেক্সট দেখ with a certain exciting radiation, the particular frequency to which hydrogen atoms are exposed, maximum number of spectral lines obtained in the emission is 15. এমিশন স্পেকট্রাতে কতগুলো লাইন পাওয়া গেছে, 15, তাহলে বলছে কোন লেভেল থেকেও ফল করেছে, ভাই যদি এন লেভেল থেকেও ফল করে কোন ইলেকট্রন, তাহলে n ইন্টু n - 1/2 এটাই কি হয়ে যায়, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স। তো নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স এমিশনে কত রয়েছে, 15 রয়েছে, তাহলে এখান থেকে তুই কত পাচ্ছিস, n স্কোয়ার মাইনাস n ইকুয়ালস টু 30, n স্কোয়ার মাইনাস n ইকুয়ালস টু 30, তাহলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার তুই একটু দিমাগ লাগা, সলভ করবি না, দিমাগ লাগা, মাইনাস n আনতে হবে, 30 কীভাবে আনবো, স্যার 6 আর 5 কে বড় হবে, স্যার 6, তার মানে মাইনাসটা আসবে 6-এর জায়গায়, তাই তো, তাহলে তোর অ্যান্সার হবে n ইকুয়ালস টু 6, n ইকুয়ালস টু 6 অ্যান্সার হবে, সিম্পল একদম, n ইকুয়ালস টু 6 অ্যান্সার হবে, বিকজ চল
এটা তুই যদি করতে পারিস তাহলে তো ঝটকা লাগবে, যদি না করতে পারিস তাহলে তো টাইম যাবে। -6n + 5n করবি ছোটোবেলার মতো মিডিল টার্ম, ঠিক আছে। তাহলে দেখ n কমন নেবে, তাহলে n - 6 প্লাস 5 কমন নিলে n - 6 = 0, তাহলে n - 6 ইন্টু n + 5। আমি কেন বারবার বলছিলাম যে কার আগে মাইনাস আছে, কার আগে কোনটা বড়, দেখ আমি বলেছিলাম তোকে এখানে এটা যদি ভাঙি আমি তাহলে -6 + 5 এটা আসবে, কারণ এখানে আছে 1, তার -1 আনতে হবে, তো -6 + 5। এবার মাইনাস যার আগে আছে সেই তো এ পাশে এসে পজিটিভ ভ্যালু দেবে, 5-এর আগে প্লাস আছে, আমি যদি এইটাকে = 0 করি তাহলে 5 এ পাশে এসে -5 হবে, তো এটা তো কোনোদিনই পসিবল না -5 হওয়া, তাহলে n -6 এইটা 0 হতে পারে, তাহলে 6টা এই পাশে আসবে এসে +6 হবে, তার মানে এইটা হচ্ছে কারেক্ট অপশন, তাহলে n = 6 হয়ে যাবে, n = 6 হবে। আমি এইটাই বলছিলাম একবারে তোকে করতে, এবং এটা তুই করতে পারলে তুই বুঝবি যে তুই সিলেকশনের বিরাট কাছে, কারণ তুই ক্যালকুলেশন এরকমভাবে নামাতে পারছিস। এই দ্য মাস রেশিও অফ ফোটন করেসপন্ডিং টু ফার্স্ট লাইন অফ লাইম্যান অ্যান্ড বামার সিরিজ। তো মাস রেশিও কীভাবে পাবো স্যার, ল্যামডা ইকুয়ালস টু, যদি ডি ব্রগলি পাবি ল্যামডা ইকুয়ালস টু কী হয় স্যার, ল্যামডা ইকুয়ালস টু h/mv। তো ফোটন যেহেতু সবার ভেলোসিটি সেম, তো h/mc, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, তাই তো, তাহলে ফোটনের মাস। এবার হলো তাহলে মাস রেশিও কার কার বলেছে দেখ, লাইম্যান প্রথমে তারপর বামার, তাহলে মাস অফ লাইম্যান সিরিজের ফোটন বাই বামার সিরিজের ফোটন, এদের মাস রেশিও কী হবে, তাহলে উল্টো লিখবো ল্যামডা বামার বাই ল্যামডা লাইম্যান। আচ্ছা ল্যামডা বামার কত হবে, ল্যামডা বামার কোনটা বলেছে, করেসপন্ডিং টু ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইনের গল্পটা কি মনে আছে, ফার্স্ট লাইন মানে কি একদম স্মল ট্রানজিশন, যেটা ফার্স্ট লাইন মানে একদম স্মল ট্রানজিশন, তাহলে 1/λb ইকুয়ালস টু কত হয় স্যার, 1/λb মানে হচ্ছে r ইন্টু বামারের ফার্স্ট লাইন মানে কি, বামারের ফার্স্ট লাইন মানে 2তে পড়বে, কোত্থেকে 3 থেকে 2তে পড়বে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 36, n 9 - 4 তার মানে 5, ঠিক আছে। তাহলে ল্যামডা বি ইকুয়ালস টু হয়ে গেল 36/5r, আর ল্যামডা 1/λ লাইম্যান ইকুয়ালস টু r ইন্টু 1/1² মাইনাস 1/2²। 2 থেকে 1-এ পড়বে ফার্স্ট লাইনের জন্য, 2 থেকে 1-এ পড়বে, তাহলে 1 - 1/4 মানে 3/4, তাহলে 3r/4। দেখ এটাকে আর উল্টানোর দরকার নেই, ডিরেক্টলি এটা মাল্টিপ্লাই আছে, আমরা তো এরকম লিখতেই পারি, ল্যামডা বি ইন্টু 1/λl। দেখ এই 1/λl তো ডিরেক্টলি আছে, তোরা তো চাপ নিবি কেন, ল্যামডা বি ইকুয়ালস টু লাইক 36/5r ইন্টু 1/λl ভ্যালু 3r/4, 4 দিয়ে কাট 9, আর কেটে গেল, তাহলে 27/5, 27:5 হয়ে গেল অ্যান্সার, 27:5 মানে অপশন 3। নেক্সট দেখ, দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটোইলেকট্রিক থ্রেশোল্ড মেটাল, সেটা বলেছে থ্রেশোল্ডটা বলে দিয়েছে 230, ল্যামডা নট ইকুয়ালস টু বলেছে 230 ন্যানোমিটার, ভালো কথা। কাইনেটিক এনার্জি অফ photoelectron ejected from the surface of UV radiation emitted from the second longest wavelength transition of electron in Lyman series। আচ্ছা লাইম্যানের সেকেন্ড লংগেস্ট কোনটা হবে, লাইম্যানের ফার্স্ট লংগেস্ট কোনটা হয়, যেটাতে মিনিমাম এনার্জি ট্রানজিশন হয়, মানে 2 থেকে 1, তাহলে সেকেন্ড লংগেস্ট কোনটা হবে 3 থেকে 1, তার মানে আমার যে ওয়েভলেন্থটা লাগবে এখানে সেটা হচ্ছে 3 থেকে 1, তাহলে r ইন্টু 3 থেকে 1, তার মানে 1/1² মাইনাস 1/3², কত হয়ে গেল তাহলে 1 - 1/9, তার মানে 8/9, সো 8r/9, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 9r/8। তোর কাছে r এর ভ্যালু আছে, বসাতে হবে। আচ্ছা এবার আমরা ইকুয়েশন কি লিখবো, আইনস্টাইন ইকুয়েশন থেকে কে ম্যাক্স, আমরা তো এটাই জানতে চেয়েছে যে ফোটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে, ঠিক আছে। তো কে ম্যাক্স ইকুয়ালস টু কি লিখবো, h নিউ মানে যেটাকে hc/λ লিখবো, তো 1/λ অলরেডি আমার কাছে আছে, মাইনাস hc/λ নট। এবার দেখ তোর কাছে এই সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে, ল্যামডা নট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, এবার তোকে এই ভ্যালুগুলো কি করতে হবে, পুট করতে হবে, ঠিক আছে।
তো এই ভ্যালুগুলো যদি পুট করে দিস তাহলে তো দেখবি অটোমেটিক্যালি এই সমস্ত ভ্যালুগুলো পুট করে দে, সমস্ত ভ্যালুগুলো পুট করে দে, এইচসি ভ্যালু পুট করে, এইচসি ভ্যালু জুলে বসাবি, তাহলে কত বসাবি 2 × 10⁻25 এটা বসাবি, 2 × 10⁻25 বসাবি, দেন ডিরেক্টলি তোর এটা অ্যান্সার চলে আসবে অপশন 1, ঠিক আছে। এটা ব্র্যাকেট এটা পয়েন্ট হবে 1.074 10⁻18, ঠিক আছে, 1.074 10⁻18। চল নেক্সট বলছে কি ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ইজ সেম অ্যাজ দ্যাট অফ ফোটন অফ ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে ফোটনের ওয়েভলেন্থ বলেছে ল্যামডা, আর ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থকে আমরা কত লিখবো h/√2mk। কেন স্যার এইভাবে লিখলাম কেন? কারণ আমাদের কাইনেটিক এনার্জির গল্প জানতে চেয়েছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত, সো কে হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। তাহলে এটাকে সিম্পলি দুদিকে স্কোয়ার কর, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু h²/2mk, তাহলে কে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, কে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভীষণ সহজ h²/2m ল্যামডা স্কোয়ার। দেখ এত সহজ প্রশ্ন যদি বলে কঠিন প্রশ্ন লোকে হবে তাহলে আমি কি বলবো আর। নেক্সট দেখ হোয়াট ইজ রেসপেক্টিভ নাম্বার অফ আলফা অ্যান্ড বিটা পার্টিকেল। তো নাম্বার অফ আলফা পার্টিকেল, নাম্বার অফ আলফা কীভাবে বেরোয়, ΔA/4 অর্থাৎ চেঞ্জ ইন মাস নাম্বার বাই 4, চেঞ্জ ইন মাস নাম্বার কত 200 - 168/4 মানে 32/4 তার মানে 8, তো নাম্বার অফ আলফা বেরিয়ে গেল 8। নাম্বার অফ বিটা তুই অ্যানালিসিস করেও করতে পারিস যে কতগুলো বাড়লো কতগুলো কমলো, আমি তোকে বলছি অত সময় নেই, ডিরেক্টলি মেরে দিবি ZF ফাইনাল মাইনাস ZI মাইনাস 2 × আলফা, 2 × নাম্বার অফ আলফা, একদম এটা মেরে দিবি তো ভাই, একদম বেশি চাপ নিবি না, একদম মেরে দিবি, ঠিক আছে। তুই কতক্ষণ ধরে বসে বসে অ্যানালিসিস করবি, একদম ডিরেক্ট মারবি। ZF কত, ZF হচ্ছে 80 মাইনাস ZI হচ্ছে 90 মাইনাস 2 আলফা মানে 16, তাহলে কত হয়ে গেল 80 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস 16, 80 + 60 মানে 96 মাইনাস 90 মানে 6। দেখ যতক্ষণে তুই ভাববি ততক্ষণে অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখ এ স্মল টাইনি ওয়াটার ড্রপলেট ইজ ফলিং, আচ্ছা ইউনিফর্ম স্পিডে পড়ছিল, তো তার মানে টার্মিনাল ভেলোসিটিতে পড়ছিল, তো টার্মিনাল ভেলোসিটিতে এবার 27টা ড্রপ আইডেন্টিক্যাল ড্রপ কম্বাইন হয়ে গেল, তাহলে নতুন টার্মিনাল ভেলোসিটি কত হবে বিগার ড্রপের। তো আমি এটা শিখিয়ে দিয়েছিলাম, বড়টার টার্মিনাল ভেলোসিটি ইকুয়ালস টু n⁻2/3 ইন্টু ছোটোটার টার্মিনাল ভেলোসিটি। ইভেন দেখবি ম্যারাথনে আমি এটা করিয়ে দিয়েছি। তাহলে VT ইকুয়ালস টু কত হয়ে গেল, VT ইকুয়ালস টু হয়ে গেল n এর ভ্যালু কতগুলো ড্রপ আছে 27^2/3 ইন্টু 1 cm/s, তাহলে 27 মানে হচ্ছে 3 কিউব 3 কেটে গেল 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 cm/s হয়ে যাবে, 9 cm/s অ্যান্সার হবে। নেক্সট দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন মানে গামা সেটা বলে দিচ্ছে 49 10⁻⁻5 কেলভিন ইনভার্স। বেশ, নেক্সট কি বলেছে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ডেন্সিটি 30 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, 30 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ডেন্সিটি। তো ডেল্টা রো ইকুয়ালস টু রো গামা ডেল্টা থিটা, তাই না, রো গামা ডেল্টা থিটা, তাহলে ডেল রো বাই রো দ্যাট ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ডেন্সিটি ইকুয়ালস টু গামা ডেল্টা থিটা। স্যার ডেল্টা থিটা কি কেলভিনে কনভার্ট করতে হবে, একদম না, ডিগ্রি সেন্টিগ্রেডে চেঞ্জ আর কেলভিনে চেঞ্জ একই জিনিস হয়, কোনো চেঞ্জ নেই। তাহলে গামা ইকুয়ালস টু তোকে এটা বলা আছে বসিয়ে দিয়ে 49 10⁻⁻5 ইন্টু ডেল্টা থিটা মানে হচ্ছে 30, তাহলে কত হয়ে গেল 7 আর 14 7 10⁻⁻4, তাহলে কত হচ্ছে 1.47 10⁻⁻2 1.47 10⁻², এটা পয়েন্ট। এই ব্র্যাকেট যেগুলো অস্বাভাবিক ব্র্যাকেট ছিল আমি বলে দিয়েছিলাম অফলাইন পরীক্ষায়, যেগুলো অস্বাভাবিক ব্র্যাকেট সেগুলো ডেফিনেটলি হচ্ছে পয়েন্ট, সেগুলো ডেফিনেটলি পয়েন্ট, তো আমার অপশান 4 হয়ে যাচ্ছে। নেক্সট দেখ ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট তোকে বলে দিয়েছে অ্যাডিশনাল ল, ঠিক আছে, কোনো একটা ল মেনে গ্যাস একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে যেখানে Vp² = কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমরা এটাকে আমাদের জেনারেল এক্সপ্রেশনে আনার চেষ্টা করব। P V² কত হয়ে যাবে, দুদিকে রুট করে দিলে V এর মাথায় চলে আসবে পাওয়ার হাফ মানে রুট, আর P ফ্রি হয়ে যাবে ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভাই কনস্ট্যান্টটা রুট করলে কনস্ট্যান্টই থাকে, তার মানে এখান থেকে এটাকে যদি আমি পলিট্রপিকের সাথে কম্পেয়ার করি, কার সাথে, পলিট্রপিকের সাথে, কম্পেয়ার উইথ পলিট্রপিক ইকুয়েশন Pv⁴x = কনস্ট্যান্ট, Pv⁴x = কনস্ট্যান্ট, তাহলে x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ, বোঝা গেল, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ। এবার আমরা যদি T আর V এর মধ্যে রিলেশন লিখি, কারণ আমাদের বলেছে টেম্পারেচার কত হবে যখন ভলিউম 2V হয়েছে, তো টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশন কত হবে, Tv⁴x - 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, Tv⁴x - 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যে কোনো পলিট্রপিকের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হবে। তাহলে T আর ইনিশিয়াল ভলিউম ছিল V, x এর ভ্যালু হাফ, তাহলে হাফ -1 তার মানে -1/2,
ইকুয়ালস টু পরে টেম্পারেচার হলো টি ড্যাশ আর ভি এর ভ্যালু হয়ে গেছে 2v হোল টু দি পাওয়ার আবার হাফ মাইনাস 1 তার মানে মাইনাস হাফ। তাহলে এখান থেকে টি ড্যাশ চলে আসছে টি ড্যাশ ইকুয়ালস টু টি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, ভি টু দি পাওয়ার মাইনাস হাফ কেটে যাবে, গিয়ে টু টু দি পাওয়ার মাইনাস হাফ সেটা এ পাশে গেল, গিয়ে টু টু দি পাওয়ার হাফ তার মানে রুট টু ইন্টু টি তার মানে অপশান হয়ে যাচ্ছে 3। নেক্সট, ইফ দ্য মিন ফ্রি পাথ অফ অ্যাটম ইজ ডাবলড, মিন ফ্রি পাথের সঙ্গে প্রেশার রিলেশন কি? স্যার মিন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, মিন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, মিন ফ্রি পাথ ডাবল হয়েছে তাহলে প্রেশার কি হবে? হাফ হয়ে যাবে ডিরেক্ট। এ পার্টিকেল এক্সিকিউট এসএইচএম উইথ অ্যান অ্যাম্পলিটিউড এ, টাইম পিরিয়ড এত, তাহলে বলছে অরিজিন থেকে স্টার্ট করে মানে মেইন পজিশন হচ্ছে অরিজিন, সেখান থেকে স্টার্ট করে কত টাইমে ও কতটা ডিস্টেন্স কভার করবে? 2.5 a, মানে অ্যাম্পলিটিউডের 2.5, তো একদম রুট ম্যাপ, দেখ এটা হচ্ছে 0 এটা a, তাহলে এইটুকু যাওয়া মানে a ডিস্টেন্স ট্রাভেল করা, আবার ফিরে আসা মানে আবার a ডিস্টেন্স মানে 2a হয়ে গেল, এবার আরও 0.5 মানে হাফ, তাহলে এখান থেকে স্টার্ট করে ও বেসিক্যালি এখান থেকে স্টার্ট করে ও এই অবধি আসবে, এখান থেকে স্টার্ট করে এই অবধি আসবে, তাহলে এতে ওর কত টাইম লাগবে? খুব সোজা হিসাব, ভীষণ সোজা হিসাব। স্যার এখান থেকে এখানে এখান থেকে এখানে আসতে টাইম লাগে আমার t/4, এখান থেকে আবার এখানে আসতে টাইম লাগে t/4, মানে টোটাল এইখানে পৌঁছবে t/2 টাইমে, হাফ অসিলেশন কমপ্লিট। দেন এখান থেকে এখানে টাইম লাগে কত? t/12, মনে আছে এগুলো? t/12, তাহলে কত টাইম লাগবে টোটাল? t/2, এই যে এখান থেকে এই অবধি এলো t/2 আরও t/12, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল আমার? এলসিএম হলো ধর, আর ঠিক আছে মাল্টিপ্লাই করে দিই, 24 আর এদিকে হয়ে যাচ্ছে 12 + 2 মানে 14 t, তাহলে হলো কত? 7t/12, তার মানে হয়ে গেল অপশান 3। আমরা এই গুণিয়ে দিলাম, আমরা কি পেপারটা গুড়িয়ে দিলাম? একদম স্যার গুড়িয়ে দিয়েছি, তাহলে আর কোনো চাপ নেই, আমরা পেপার গুড়িয়ে দিয়েছি। এই পেপারটা যারা অনেক ভালো প্র্যাকটিস করেছিল তারা ডেফিনেটলি পেপারটা গুঁড়িয়ে দিয়েছে, আমার মতো করেই শেষ। বারবার বলছি ফিজিক্স এক্সামে মানে যখন তুই ফিজিক্স পেপারটা অ্যাটেম্প করবি তোর হাতে যেন এইটুকু টাইম থাকে যে তুই জিনিসগুলো সঠিকভাবে রিকল করে অ্যান্সার করতে পারছিস, ঠিক আছে? তাহলে একদম লেগে থাক, এই কটা দিন পুরো এমসিকিউ কর, কোনো চাপ নিস না, মাথা ঠান্ডা রেখে ফুল এমসিকিউ কর, পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। অল দ্য বেস্ট।